ভয় পেও না সুলতা, বলো, আমার জানা দরকার। অদ্ভুত একটা হাসি হাসতে শুরু করলো অ্যালিস। কোনো জীবন্ত মানুষ যে অমন বিকটভাবে হাসতে পারে আমার জানা ছিল না স্যার। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা জুজুমা। এটি গপ্প মিলে ঠেকের অরিজিনাল গপ্প। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। আপনাদের মনে আছে কিনা জানি না, 2019 সালের ডিসেম্বর মাসে একটা খবর চারিদিকে বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। সাঁওতাল পরগনায় মাদাম মেরি মানসিক হাসপাতালে আগুন লেগে এক রাতে সবাই মারা যায়। দেহগুলো এতটাই পুড়ে গেছিল যে কাউকেই আর আলাদা করে চেনা যায়নি বা সবার হাড়গোড় অবধি খুঁজে পাওয়া যায়নি। সেই বিধ্বংসী আগুনে হাসপাতাল সংলগ্ন গির্জাটাও পুড়ে একেবারে ঝামা হয়ে যায়। এই গোটা ঘটনায় একজন মাত্র জীবিত ছিলেন, সেই হাসপাতালের জুনিয়র ডাক্তার, নাম সুদীপ্ত চৌধুরী। একমাত্র তাঁকেই অক্ষত পাওয়া গেছিল, অন্তত দৈহিকভাবে। হাসপাতাল যখন দাও দাও করে জ্বলছে তখন তিনি নাকি হাসপাতালের সামনের টিলায় বসে খিলখিল করে হাসছিলেন আর দুই হাতে তালি দিচ্ছিলেন। পুলিশের ধারণা নির্জন এই মানসিক হাসপাতালে থাকতে থাকতে বদ্ধ উন্মাদ হয়ে সবাইকে মেরে তিনি হাসপাতালে আগুন লাগিয়ে দেন। এই ঘটনা নিয়ে সামনের সাঁওতাল গাঁয়ের কেউ কিচ্ছু বলতে পারেনি। পুলিশ তাকে রাঁচির পাগলাগারদে ভর্তি করে, তবে সেখানেও এক অস্বাভাবিক ঘটনা ঘটে। একদিন সকালে দেখা যায় বন্ধ সলিটারি সেল থেকে আচমকা গায়েব হয়ে গেছেন তিনি। কিছুদিন টিভি পত্রিকা ইত্যাদি এই নিয়ে হইচই করলেও তারপরেই দেশে করোনা এসে যাওয়ায় সেই ঘটনার কথা ধামাচাপা পড়ে যায়। আমিও ভুলে গেছিলাম। গত সপ্তাহে অনলাইনে বেশ কিছু পুরনো বইয়ের অর্ডার দিয়েছিলাম। বিরাট মোটা একটা লাভক্রাফটের বইয়ের মাঝে জার্নালটা লুকিয়ে থাকায় আমারও প্রথমে চোখে পড়েনি। একেবারে পাতলা লাল কাপড়ে মোড়া। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে গিয়েই কৌতূহল বাড়ল। শুরুতে সুন্দর হস্তাক্ষরে লেখা ডাক্তার সুদীপ্ত চৌধুরী, এমডি। পরের দুটো পাতা খালি, আর তৃতীয় পাতায় লাল কালিতে বড় বড় করে লেখা, আমি জুজুমাকে দেখেছি। তারপরের পাতা থেকে লাল ডট পেনে লেখা শুরু হয়েছে কোনো ভূমিকা ছাড়াই। দেখে মনে হয় চরম কোনো আতঙ্কে তিনি ঝড়ের গতিতে লিখে গেছেন। লেখার চাপে কাগজে দাগ পড়েছে, লেখা জড়িয়ে গেছে, পাতা ছিঁড়েও গেছে কোথাও কোথাও, কিন্তু লেখা থামেনি। যা লেখা আছে তা এতই অদ্ভুত, এতই অপার্থিব, এতই অলৌকিক যে আমাদের সাধারণ বুদ্ধিতে তা বিশ্বাসযোগ্য নয়। এই কাহিনীর সঙ্গে যে অভিশাপ যুক্ত আছে, জানি না আজ এই গল্প আপনাদের সামনে শোনাতে এলে তার করাল ছায়া আমার বা আপনাদের ওপরে বর্তাবে কিনা। বলে রাখি, দুর্বল হৃদয় বা শিশুদের উপযোগী নয় এই গল্প। তাই আবার বলি, এই কাহিনী শোনার আগে মনকে আরও একবার শক্ত করে নিন। গল্পের খাতিরে জার্নালের মূল ভাষা ও কথনে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে, বাকিটা হুবহু এক। আপনারা শুনতে প্রস্তুত তো? এখন রাত 1:30। এই মানসিক হাসপাতালে আজ আমার 6 মাস পূর্ণ হলো।
এর আগে কেউই নাকি এতদিন এখানে থাকতে পারেনি। আজ রাতটা কোনো মতে কাটলে কাল ভোরে আমি পালাবো। জানি না পারবো কিনা, পালানোর সব পথ বন্ধ। তবু প্রাণে বাঁচলে আমাকে এই অভিশপ্ত জায়গা থেকে যত দূরে সম্ভব চলে যেতে হবে। তাতেও হয়তো জুজুমার হাত থেকে পরিত্রাণ পাবো না। হাতে আর সময় বেশি নেই, তার মধ্যেই সব কথা লিখে যাওয়া প্রয়োজন, যাতে এই জার্নাল কারোর হাতে পড়লে সে সতর্ক হয়। জুজুমা কোনো কল্পনা না, জুজুমা সত্যিই আছে। আর জুজুমার ক্রোধ মারাত্মক। তাকে খুঁজতে গিয়ে যে ভুল আমি করেছিলাম, ভবিষ্যতে কোনোদিন কেউ যেন তা না করে। গুছিয়ে লিখবো সেই মানসিক অবস্থা এই মুহূর্তে আমার নেই, তাই যা মনে পড়ছে, যেভাবে মনে পড়ছে তেমনভাবেই লিখে রাখছি। শুরু থেকেই শুরু করি। সাইকিয়াট্রি নিয়ে ডাক্তারি পাশ করে কিছুদিন রেসিডেন্ট ডাক্তার হিসেবে কলকাতায় কাজ করলাম, কিন্তু শহরে মন টিকছিল না। বাবা তো অনেকদিন আগেই গেছেন। মা মারা যাওয়ার পর পাকাপাকিভাবে শহর ছাড়ার সিদ্ধান্ত নিলাম। একথা আমার বন্ধু রূপমকে জানাতেই সে বলল, আরে বাহ, দারুণ সময় বলেছিস তো। গতকালে ডাক্তার বিশ্বাস তার হাসপাতালের জন্য নতুন ছেলে খুঁজছিলেন। দেখ ভাই, আমি তো কলকাতা ছেড়ে এক পা নড়ব না, এখন তুই যদি রাজি থাকিস। ডাক্তার বিশ্বাসের পুরো নাম বেঞ্জামিন সুশীল বিশ্বাস, বাঙালি খ্রিস্টান। কিন্তু আমি এতদিনে তাকে সেভাবে ধর্মাচরণ করতে দেখিনি। মূলত তাঁর উদ্যোগেই সাঁওতাল পরগনার এমন এক নির্জন জায়গায় গির্জার পাশেই মাদাম মেরি হাসপাতাল আর পাগলাগারও তৈরি হয়েছে। ডাক্তার বিশ্বাস সারাদিন এখানকার মানুষদের নিয়েই থাকেন। তিনি একাধারে এই গির্জার ফাদার কাম হাসপাতালের হেড। অন্য ডাক্তার বলতে শুধু আমি। মহিলা নার্স অবশ্য আছে জনাতিনেক। এরা ছোটনাগপুরের মিশন থেকে আসা সিস্টার। বাকি সব গির্জার নানা ফাইফরমাসের কাজ করে। ডাক্তারের 24 ঘন্টা হেল্পার হিসেবে দুজন সন্ডা মতো লোক আছে, উদয় আর শম্ভু। বেশিরভাগই আমার মতো অনাথ, সংসারে রুচি নেই। আমাদের হাসপাতালে রোগীর সংখ্যাও খুব বেশি না, ওই জনা 10। এদের মধ্যে মহিলা 6 জন। তবে তাদের কেউই এখানকার স্থানীয় লোক নয়। এদের নাম কেউ জানে না, পরিচয়ও না। এরা সবাই পরিবার পরিত্যক্ত। কাউকে রেল স্টেশনে, কাউকে বাস ডিপোতে, আবার কাউকে উদ্দেশ্যবিহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে সহৃদয় কোনো মানুষ বা এনজিও এদেরকে আমাদের হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে। এরা সবাই সাধারণ মানুষের ভাষায় উন্মাদ বা পাগল। নিজের নামটা অবধি এরা বলতে পারে না। এখানে নিয়ে আসার পর সবাইকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে গির্জায় যিশুর মূর্তির সামনে নিয়ে যাওয়া হয়। ডাক্তার এদের মাথায় হোলি ওয়াটার ছেটান, তারপর বলেন, আজ থেকে তোমার নতুন জন্ম হলো। হাসপাতালে ভর্তি করার সময় এদের প্রত্যেকের একটা করে খ্রিস্টান নাম দেওয়া হয়। জর্জ, হ্যারি, মেরি, এলিজাবেথ, ম্যাগি, অ্যালিস, এমন সব। এই নামকরণের কাজটা ডাক্তার বিশ্বাসই করেন। ভদ্রলোক বেশ দিল খোলা। নেশা বলতে ওই শিকারের নেশা। 2টো বোল্ট অ্যাকশন রাইফেল আর 2টো সেমি অটোমেটিক রাইফেল আছে ডাক্তারের। মাঝে মাঝেই শম্ভু আর উদয়কে নিয়ে জিপ গাড়ি চেপে বনে শিকার করতে যান। কোনোদিন খালি হাতে ফেরেন, আবার কোনোদিন সঙ্গে থাকে বনমুরগি, খরগোশ কিংবা বুনো হাঁস। হাসপাতালের থেকে কিছুটা দূরেই এক সরু নদী, ওপারে সুবিশাল অরণ্য। সেখানে স্তরে স্তরে বিরাট সব গাছ সারি বেঁধে রয়েছে। এর পিছনেই দেওয়ালের মতো সুদূর বিস্তৃত পর্বতশ্রেণী, তাও স্তরে স্তরে সাজানো। পাশের সাঁওতাল গ্রামটিও যাকে বলে নিরুপদ্রব। সরল সাদাসিধে মানুষগুলো কারো সাথে পাঁচে থাকে না। সমভূমি থেকে একটু উঁচুতে চারিদিকে ঢালু এক জায়গায় এদের পল্লী। বেশিরভাগ বাড়ি কাঠ, মাটি আর পাতায় ছাওয়া। নিজেদের জমিতে চাষ করে যে শস্য তৈরি হয় তাতেই এদের চলে যায়। কেউ কেউ তীর ধনুক নিয়ে বনে সজারু বুনো মুরগি শিকার করে। অবসর সময়ে অনেকেই সামান্য মজুরিতে গির্জার হাসপাতালের নানা ফাইফরমাস খাটে। আমার এই হাসপাতালে 2 মাস পূর্ণ হবার দিন সকালে ডাক্তার বিশ্বাস নিজের চেম্বারে আমায় ডেকে পাঠালেন। সে চেম্বার দেখলে যে কেউ শিকারির ট্রফি রুম বলে ভুল করবে। দেওয়ালে সারি সারি পশুর মাথা মাউন্ট করা। এদের মধ্যে হরিণ, চিতা, বুনো শুয়োর, বাইসন কি নেই।
প্রত্যেকটা মাউন্ট করা মাথার তলায় কত সালে কোন বন থেকে এই শিকার তিনি করেছেন তা পিতলের প্লাকে খোদাই করে রাখা। সরকার আইন করে শিকার বন্ধ করায় এখন তিনি পাশেই একটা ঘরে পাখিদের স্টাফিং করে মন ভরান। ডাক্তার বিশ্বাস হেসে বলেছিলেন, বুঝলে হে সুদীপ্ত, মনে হচ্ছে একমাত্র তুমি এই জঙ্গলে টিকে গেলে, নইলে শহর থেকে এত দূরে এমন জনমানব শূন্য জায়গায় এই বুড়ো ডাক্তারের পাশে কেউই মাস খানেকের বেশি দাঁড়ায়নি। আমি যাব না স্যার, আর যাবই বা কোথায়? আমার তিন কুলে কেউ নেই, বন্ধু বান্ধবও হয়ে ওঠেনি তেমন, বরং এই নির্জনতাই আমার ভালো লাগে। অবসর সময় কি করো? ওই সামনের জঙ্গলে ঘুরে বেড়াই, আর সাঁওতাল গ্রামে ঘুরতে যাই মাঝে মধ্যে। স্যার, ওদের সুন্দর রং করা আয়নার কাঁচাটা বাড়ি দেখলে সেই ছোটবেলায় প্যাস্টেলে আঁকা ছবির কথা মনে পড়ে। এত কষ্টের মধ্যেও কিভাবে নিজেদের আনন্দ খুঁজে নিতে হয় ওরা জানে। তবে যা বুঝলাম, এই জঙ্গলে কিছু সমস্যাও আছে। কি সমস্যা? মাঝে মধ্যেই ওদের মধ্যে কেউ কেউ নাকি হারিয়ে যায় আর ফিরে আসে না। আমি নিজে দেখেছি 2 বাচ্চার বাপ গায়েব, সদ্য বিবাহিত মহিলা গায়েব। গত 2 মাসে এমন 2টো ঘটনা ঘটেছে। এমনটা ঘটলে কিছুদিন খুব চিৎকার চেঁচামেচি হয়, তারপর আবার সব শান্ত। আসলে কি জানো তো, তোমার যেমন শহরে মন টেকে না, এদের অনেকের এই জঙ্গলে আর ভালো লাগে না। শহরের জাঁকজমক তাদের টানে, আর এদের অনেকের মধ্যে তথাকথিত সভ্যদের মতো ছুঁতমার্ক থাকে না, তাই অবলীলায় অন্য কারো হাত ধরে চলে যেতে পারে। আপনি কারো হাত ধরলেন না কেন? পাগল নাকি? আর কোন মেয়ে আমার মতো এমন ছন্ন ছাড়াকে বিয়ে করে এই গড ফরসেকেন জায়গায় থাকবে বলতো? সেবার নেশা আর শিকারের নেশা, এই 2 নিয়েই দিব্যি আছি। তবে দেখো বাবা, ভুলেও যেন বিয়ে টিয়ে করে বসো না, তাহলে এই সমস্ত স্বাধীনতা হারাবে। না না, প্রশ্নই ওঠে না। চারিদিকে গাঢ় সবুজ বন, আর একটেরে সাঁওতাল গ্রামের উল্টো দিকে মাঠের ঠিক মাঝখানে আমাদের গির্জা আর হাসপাতাল। একদিকে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে বীর ঝোড়া। মাঝে মাঝেই সামনের মাঠে ঢাক আর বাঁশি বাজিয়ে 20-30 জন সাঁওতাল ছেলেমেয়ে পিতলের মোটা গয়না আর মাথায় বিচিত্র সব সুন্দর পালকের মুকুট পরে নাচ গান করে। ঢাকের গম্ভীর আওয়াজ, নৃত্যরত মানুষের উদ্যম চপলতা, তাদের প্রায় অনাবৃত শরীর মিলেমিশে এক আদিম প্রাগৈতিহাসিক জীবনের সন্ধান দেয়। কিন্তু সন্ধ্যা নামলেই সব কিছু কেমন বদলে যেতে থাকে দ্রুত। অন্ধকার একটা পাতলা চাদরের মতো যেই এই প্রাচীন বনস্থলীকে ঢেকে ফেলে, অমনি ঢাকের আওয়াজ বন্ধ হয়ে যায়, যেন দেরি করলেই ভয়ানক কিছু একটা ঘটে যাবে। এমনভাবে দুর্দার করে সবাই যে যার বাড়ির দিকে পা বাড়ায়। এতক্ষণ যে শিশুরা হাসছিল, খেলা করছিল, তাদের মায়েরা হাত ধরে টেনে নিয়ে তাদের ঘরে ঢোকান। অন্ধকার হলেই এখানের বাতাস গাঢ় হয়ে আসে। দূরের শালবন থেকে ভেসে আসে ফিসফাস শব্দ। মনে হয় এক উপসী হাওয়া যেন হা হা করতে করতে ঘুরে বেড়ায় চারপাশে। প্রথম যেদিন এসেছিলাম, এসব দেখে বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম। ডাক্তার বিশ্বাস আমার ভয় ভাঙান। আসলে কি জানো তো, সাঁওতালদের জাতীয় গাছ হলো এই শাল। তারা বিশ্বাস করে এই শালবনের দেবতা আর অপদেবতারাই তাদের জীবন চালায়। সবই এদের মন গড়া কুসংস্কার বলতে পারো, কিন্তু এই সহজ সরল মানুষগুলো এই নিয়েই খুশি। ওরা দানবকে বলে বঙ্গা। এদের সব কিছুর জন্যই একজন করে বঙ্গা আছেন। তবে এক জায়গার অপদেবতার সঙ্গে অন্য জায়গার অপদেবতার মিল পাওয়া যায় না প্রায়। এখানকার অপদেবতাদের নাম কি? জানি না, আমি বিজ্ঞানের মানুষ, এসব সুপারস্টিশন নিয়ে ভাববার সময় আমার নেই। বেশ কড়াভাবেই বললেন ডাক্তার। আমিও আর কথা বাড়ালাম না। রাত বাড়লে আমাদের এই হাসপাতালের রূপ বদলাতে থাকে। দিনের দুর্বিষহ তাপ কমে একটা শিরশিরে ঠান্ডা জানলার ফাঁক ফোকর দিয়ে ঢুকে একেবারে ভিতর অবধি নাড়িয়ে দেয়। আর তখনই চিৎকারটা শুরু হয়।
প্রথম আওয়াজটা আসে অ্যালিসের বিছানা থেকে। ঘড়ি ধরে ঠিক 11:30টায় একটা তীক্ষ্ণ বাঁশির মতো শব্দ। বছর 20 অ্যালিসকে বিবস্ত্র অবস্থায় রেল স্টেশনে কুড়িয়ে পেয়েছিল কেউ। তার চিৎকারে অবিকল যেন সেই রেলের হুইসলের ধ্বনি। সে শুরু করতেই ফিমেল ওয়ার্ডের আশেপাশের সব বিছানা থেকে বিচিত্র সব আওয়াজ ভেসে আসতে থাকে। বৃদ্ধা এলিজাবেথ সারা রাত ডুকরে কাঁদে। ম্যাগি বিছানায় উবু হয়ে বসে ক্রমাগত মাথা ঠুকতে থাকে, আর মেরি সারা রাত হাততালি দিয়ে বিচিত্র খোনা স্বরে হাসে। পুরুষ ওয়ার্ডও চঞ্চল হয়ে ওঠে এই আওয়াজে। বন্দি সিংহের মতো নিষ্ফল গর্জনে কেঁপে কেঁপে ওঠে গোটা হাসপাতাল। কে বলবে দিনের বেলায় এই দুটো ওয়ার্ডে পিন ফেলার আওয়াজটুকুও পাওয়া যায়? তখন কেউ ঢুকলে ভাববে একদল তুলোর পুতুল নিঃসাড় শুয়ে আছে সাদা কাপড় জড়িয়ে। ডাক্তার বিশ্বাস আর আমি দুজনেই আমাদের জ্ঞান বুদ্ধি মতো চিকিৎসার চেষ্টা করেছি। আমাদের জানা সবচেয়ে কড়া ঘুমের ওষুধ প্রয়োগ করেও দেখেছি, কিন্তু কিছুতেই এই রাতের কনসার্ট থামাতে পারিনি। রাতের কনসার্ট, এই নামই আমরা দিয়েছিলাম এই অজানা পাগলামোর। আমি কান চেপে ধরে শুয়ে থাকতাম। ভোরের দিকে সব ধীরে ধীরে শান্ত হয়ে যেত। প্রথম মাস দুয়েক এভাবেই কেটেছিল। তারপর একদিন আমি কুরন বইয়ের কথা শুনলাম। কুরন বইয়ের কথা আমাকে প্রথম বলেছিল সোনাই হাঁসদা। সোনাই সামনের গ্রামে থাকে, হাসপাতালের স্টোর কিপার। এছাড়াও বাগান পরিচর্যা, খাটালের গরুদের খেতে দেওয়া, দুধ দোয়ানোর কাজ করে। ছেলেটা বুদ্ধিমান, পরিশ্রমী এবং শিক্ষিত। ছোটবেলায় মিশনারি স্কুলে পড়াশোনাও করেছে। একবার দেখি কাউকে কিছু না বলেই 1 সপ্তাহ সোনাইয়ের দেখা নেই। এমন তো কোনোদিনও করে না। ডাক্তার বিশ্বাসের অনুরোধে এক সকালে আমি নিজেই সোনাইয়ের বাড়িতে দেখা করতে গেলাম। ওর বউ বেরিয়ে এলো। সোনাই কোথায় জিজ্ঞেস করায় বউ বলল, দেখা নেই হব বাবু, মোরো কো ঘরে বন্ধকারই থা। 7 দিন ঘরে বন্ধ? কিন্তু কেন? ওর সঙ্গে কথা বলা যাবে বলে সোনাইয়ের বউ আমাকে একটা বন্ধ কাঠের দরজার সামনে দাঁড় করিয়ে দিল। আমি ডাকলাম, সোনাই আছো নাকি? দরজার অপর দিক থেকে উত্তর পেলাম, গুড মর্নিং ডাক্তার সাহেব, কেমন আছেন? আরে আমি তো ভালোই আছি, তুমি হাসপাতালে যাচ্ছ না কেন? আর এসব কি? সাহেব, কদিন ধরে রাত হলে ধুম জ্বর আসছে, আর জ্বর এলে অজ্ঞান হয়ে যাচ্ছি। দিনে মাথা ঝিমঝিম করে, গায়ে একদম তাগত পাই না। কি মুশকিল সেটা তো আমাদের বলবে, আমি নিজে তোমার চিকিৎসা করতাম। সাহেব, এটা আপনার শহর নয়, জঙ্গল। এখানে জঙ্গলের কানুন চলে। আপনাদের সভ্য শহুরের চিকিৎসা আমাকে সারাতে পারবে না। তাহলে কে পারবে? কুরন বই, আমাদের গায়ের মহিলা পুরোহিত। কারো কোনো রোগ হলে আমরা তাকেই ডাকি। আপনারা তো মানবেন না ডাক্তারবাবু, কিন্তু এই রোগ আসলে আর কিছুই নয়, প্রেতের আক্রমণ বটে। রাত হলেই প্রেত আসে, তার তাপে শরীরের রক্ত গরম হয়ে যায়। প্রেত শরীরে ঢুকে সেই গরম রক্ত চেটে চেটে খায়। কুরন বই আমায় দেখে গেছেন, বলেওছেন যে পূজা না দিলে রোগ সারবে না। তা তোমার জন্য সেই পুজো হয়েছে? আমার গলায় একটা শ্লেষের ভাব ছিল। সোনাই সেটা বুঝতে না পেরেই দরজার ওপার থেকে বলল, তাহলে তো রোগ সেরেই যেত। আমার পূজা হবে আজকে রাতে। আজ পূর্ণিমা কিনা? মারাংবুরু থানে মাঠে গোটা গাঁয়ের লোক জড়ো হবে। কুরন বই এই জ্বর বঙ্গাকে তাড়াবেন। আমি সুস্থ হয়ে গেলে কাল থেকে আবার হাসপাতাল যাব। এই কদিন কারো মুখ দেখা বারণ, দেখলে আত্মা তাকেও গিয়ে ধরবে। মনে একরাশ বিরক্তি নিয়ে ফিরলাম। ডাক্তার বিশ্বাস এই গ্রামের এত কাছে এদের সাহায্যের জন্যই হাসপাতাল খুলেছেন, আর এরা এখনো ওঝা ডাকি রোগ সারাচ্ছে। তবে যাই হোক, এই কুরন বইকে নিয়ে
মনে মনে একটা আগ্রহ তৈরি হলো। অন্যদিন সন্ধ্যের পর হাসপাতালের লাগোয়া কোয়ার্টারে বসে বই পড়ি আর শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবি। আজ বরং একবার মারাঙ্গুরুর থানে গিয়ে দেখা যাক না। সন্ধে গাঢ় হতেই হাতে একটা টর্চ নিয়ে সাঁওতাল গ্রামের দিকে রওনা হলাম। অন্যদিনের মতো আজকে সাঁওতাল গ্রাম থমথম করছে না, বরং দূর থেকে এক তালে একটা ঢোলের শব্দ শোনা যাচ্ছে। ধুমধুম, ধূপ ধূপ। একটা আড় বাঁশি এক টানা কান্নার মতো আওয়াজ করে বাজছে। বলতে দ্বিধা নেই, আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। মারাঙ্গুরুর থানের সামনের মাঠে চারদিকে মশাল জ্বলছে দাউ দাউ করে। আমি কাছেই একটা বিরাট শাল গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগলাম। একটা খুঁটির নিচে ছোট বাঁশের ঝুড়িতে কিছুটা ধান আর একটা ঝুড়িতে কিছুটা চাল দুই ভাগে পাশাপাশি রেখে দেওয়া হয়েছে। এই ধান আর চালের ঝুড়ির পাশে আরও 4-5টা ছোট ছোট পুজোর উপকরণ শাল পাতায় সাজিয়ে রাখা। দেখলাম মাথায় জটা, আনুমানিক বছর 30-এর এক স্থূলকায়া মহিলা প্রায় টলতে টলতে সেই খুঁটির সামনে এলো। আশেপাশের মহিলা পুরুষ সবাই তাকে প্রণাম করছে দেখে বুঝলাম এই সেই কুরন বই। সে খুঁটির পাশে বসে সামনের দিকে 2 পা ছড়িয়ে অচেনা ভাষায় গানের সুরে কি এক মন্ত্র আওড়াতে শুরু করলো। গোটা মাঠ নিস্তব্ধ, শুধু ঢোলটা দ্রিম দ্রিম শব্দ করছে। সেই মন্ত্রে নেশা ধরে যায়। এই মন্ত্র আওড়াতে আওড়াতেই যে চোখ দুটো নেশার ঘোরে প্রায় বুজেছিল তা খুলে গেল সম্পূর্ণ। মন্ত্র বন্ধ হয়ে গেল, বদলে মুখ থেকে হিংস্র এক গোঙানির আওয়াজ বেরোতে লাগলো। ঠিক এইখানে সোনাইয়ের বউ এসে একটা লাউয়ের খোল দিয়ে বানানো পানপাত্র থেকে অল্প অল্প মদ ঢালতে থাকলো কুরন বইয়ের মাথায়। কুরন বইয়ের গোঙানি বন্ধ হলো। মাথা থেকে গড়িয়ে পড়া মদ জিভ বার করে চেটে চেটে খেতে লাগলো সে। তারপর আবার শুরু হলো সেই একঘেয়ে মন্ত্রপাঠ। এতক্ষণ খেয়াল করিনি, এবার দেখলাম থানের থেকে কিছু দূরে একটা মাঝারি আকারের শুয়োরকে 4 পায়ে বেঁধে রাখা হয়েছে। 2জন জোয়ান পিছনের পা দুটো ধরে সামনের এক কাঠের পাটাতনে তাকে জোরে আছড়ে মেরে ফেলল। এক ভয়ানক মৃত্যু আর্তনাদ করে ছটফট করতে লাগলো শুয়োরটা। আরও একজন হাতের তীক্ষ্ণ ছুরি দিয়ে শুয়োরের মাথাকে ধর থেকে আলাদা করে তার ভব যন্ত্রণা ঘুচিয়ে দিল। এবার সেই মাথা শাল পাতায় করে নিয়ে আসা হলো পূজা স্থানে। মাথা থেকে গড়িয়ে পড়া রক্তে ভরে নেওয়া হলো একটা মাটির ভাঁড়। বাকি দেহকে ছোট ছোট টুকরো করে সেই মাঠে আগুন জ্বালিয়ে পোড়ানো হলো। সঙ্গে মাটির হাঁড়িতে রান্না হলো বেশ কিছুটা ভাত। এদিকে কুরন বই আবার মন্ত্র পড়া শুরু করেছে। সোনাইয়ের বউ এবার 7খানা শাল পাতায় ভাত, রক্ত আর শুয়োরের মাংস মিশিয়ে নিয়ে এলো কুরন বইয়ের কাছে। এবার সোনাইয়ের আসার পালা। জ্বরের ঘোরে সোনাই পুরো অজ্ঞান। 2জন কোনো মতে তাকে তুলে নিয়ে এসে শুইয়ে দিল পুজো স্থানে। কুরন বই এবার লাউয়ের পাত্রে কিছুটা মদ নিয়ে মাংস ভাত মেশানো পাতায় ছিটিয়ে আকাশের দিকে তাকিয়ে 3 বার চিৎকার করে বলল, জানি না এ কথা কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি নিজের চোখে স্পষ্ট দেখলাম
শালপাতাগুলো খড়খড় করে উঠল। আশেপাশের সবাই একেবারে পুতুলের মতো দাঁড়িয়ে আছে, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু সোনাই বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার সারা গা ঘামে ভেজা, মনে হলো আশেপাশের পরিবেশের তাপমাত্রা কমে যাচ্ছে দ্রুত। আমি শিউরে উঠলাম। আর তারপরেই শুনতে পেলাম সেই আওয়াজটা, একটা ক্ষণক্ষণে কাশির মতো আওয়াজ। কোনো বৃদ্ধ মানুষ যেন কাশতে কাশতে এগিয়ে আসছে দূরের বনের ভিতর থেকে। সাঁওতালদের সবাই, এমনকি কুরন বই পর্যন্ত মাটিতে টান টান হয়ে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সেই কাশির আওয়াজটা খুব দ্রুত এগিয়ে আসছে, যেন বিরাট লম্বা লম্বা পা ফেলে এক অদৃশ্য দৈত্য ধেয়ে আসছে পূজাস্থানের দিকে। কুরন বই এবার উঠে একেবারে পদ্মাসনে বসে জটা ভরা মাথাটাকে বন বন করে ঘোরাচ্ছে। সে আর কোনো মন্ত্র পড়ছে না, দুই হাত শক্ত মুঠি করে দাঁতে দাঁতে ঘষছে। আর তারপরে কুরন বসা অবস্থা থেকে সোজা দাঁড়িয়ে পড়ল। অদ্ভুত মোটা পুরুষালী গলায় জিজ্ঞাসা করল, বুঝলাম জুজুমা এবার কুরন বইয়ের মুখ দিয়ে কথা বলছে। সোনাইয়ের বউ আর একটাও কথা না বলে শুয়োরের মাংস ভরা শালপাতাগুলো এগিয়ে দিল কুরনের দিকে। ঠিক যেমনভাবে একটা নেকড়ে বা কুকুর জাতীয় প্রাণী খাবার খায়, তেমন চার হাত পায়ে ভর দিয়ে হাম হাম করে কুরন মাংস ভাত খেতে শুরু করলো। গোটা পুজোস্থল জুড়ে মাংস চিবানোর কচমচ শব্দ। একে একে 7খানা শালপাতার খাবার খেয়ে মুখ তুলল কুরন বই, তারপর ঘন ঘন জিভ বার করতে লাগলো। খেয়াল করে দেখলাম কুরন বইয়ের জিভটা অস্বাভাবিক লম্বা আর টকটকে লাল। সোনাই তখন সম্পূর্ণ অচেতন, শ্বাস পড়ছে কি পড়ছে না। দুজন মিলে সোনাইকে ধরে কুরন বইয়ের পায়ের কাছে নিয়ে এলো। কুরন নিজের পেট চেপে মাটিতে শুয়ে আছাড়ি পিছাড়ি করে গোঙাতে শুরু করলো। বেশ খানিক এমন করার পর কুরনের মুখ থেকে কি যেন একটা ছিটকে পড়ল মাটিতে। সোনাইয়ের বউ দৌড়ে গিয়ে সেটা একটা কাপড়ে তুলে সেই কাপড় নিয়ে বুলিয়ে দিতে লাগলো সোনাইয়ের সারা গায়ে হাত পায়ে। চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকা স্ত্রী পুরুষরা তখন একসঙ্গে মন্ত্রোচ্চারণের মতো বলে চলেছে, যেন কোনো ম্যাজিক শো দেখছি। এমনভাবে সোনাইয়ের অচেতন দেহে সাড়া জাগল। সোনাই ধীরে ধীরে চোখ খুলে উঠে বসল। একজন কোথা থেকে একটা পেতলের ঘড়া ভর্তি জল নিয়ে এলো। কুরন ততক্ষণে উঠে বসেছে। সে আবার গম্ভীর গলায় বলে উঠল, সোনাই দাঁত দিয়ে অবলীলায় সেই জল ভরা পিতলের ঘড়া উঠিয়ে নিয়ে হাঁটতে লাগলো। ঠিক 7 পা হাঁটার পর সোনাই ঘড়া মাটিতে ফেলে দিল। কুরনও অজ্ঞান হয়ে পড়ে গেল। বুঝলাম কুরনের ভর আর সোনাইয়ের জ্বর একই সঙ্গে সেরেছে। ঘরে ফিরে কিছুতেই আমার ঘুম এলো না। এতক্ষণ যা হলো, আমাদের সাধারণ বুদ্ধি সেখানে হার মানে। ডাক্তারি শাস্ত্র আমাদের যা যা পড়িয়েছে সবই ভুল বলে মনে হয়। শেষ রাতে চোখ একটু বুজে এসেছিল। হঠাৎ একটা ভয়ানক অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। প্রথমে কিছুক্ষণ বুঝতে পারলাম না, তারপর বুঝলাম জানলার কাছে একটা অদ্ভুত বিকৃত মুখ। সে মুখ অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে।
আমি ধর্মড়িয়ে উঠে বসতেই মাথাটা গায়েব হয়ে গেল। দেখলাম এই ঠান্ডাতেও আমার সারা গা ঘামে ভিজে গেছে। পরদিন সকালে দেখি মাঠ পেরিয়ে সোনাই আসছে। আমায় দেখে একগাল হেসে হাঁক পেড়ে ডাকলো, গুড মর্নিং ডাক্তারবাবু, ভালো আছেন? আমি তো ভালো, তুমি কেমন? যেমন দেখছেন একেবারে সুস্থ, দুর্বলতাও নাই। কাল কুরন বই আমায় ঝাড়িয়ে দিয়েছেন তো? দেখলাম। বলা মাত্র সোনাইয়ের মুখে কেমন একটা ভয়ের ছায়া দেখতে পেলাম। কি কি দেখলেন ডাক্তারবাবু? ওই তোমাদের জুজুমাকে। আপনি জুজুমাকে দেখেছেন? না, ঠিক দেখেছি বললে ভুল বলা হবে, তবে কুরন বই যে তার ভরে পড়েছিল সেটা দেখেছি। ইচ্ছে করেই রাতের সেই প্রেতের কথাটা চেপে গেলাম। তাই বলেন? আসলে জুজুমাকে তো কেউ দেখতে পায় না, পায় একমাত্র কুরন বই। উনি ছাড়া অন্য কেউ দেখলে কি হবে সোনাই? বাদ দেন ডাক্তারবাবু, শুনলে আপনি হাসবেন, বিশ্বাস করবেন নাই তো। না, কেন করবো না, তুমি বলো। আমি বলতেও পারবো না ডাক্তারবাবু, জানলেও জুজুমাকে নিয়ে কথা বলার অধিকার তো আমাদের কারণ নাই। বলতে পারে একমাত্র কুরন বই। বেশ, তবে যার থেকে জানা যায় তার থেকেই জানবো। তুমি কুরন বইয়ের সঙ্গে আমার আলাপ করাও। আচ্ছা, ছাড়িয়ে দেন সাহেব, অমন করে জোর করবেন নাই। আমরা পাহাড়ি জাতি, আপনারা শহরে লোক ওঠেন, তেলে ঝলে মিস খাবেন নাই তো। আর একটা কথা বলি, ছোট মুখে বড় কথা, আপনি কাল ওখানে না গেলেই ভালো হতো। ওসব আমি বুঝি না, তুমি কুরন বইয়ের সঙ্গে আমার দেখা করাবে কিনা বলো। উনি আপনার ভাষা বুঝবেন না। আরে তুমি আছো কি করতে, তুমি বুঝিয়ে দেবে। সোনাই গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলাম আমাকে কুরন বইয়ের সঙ্গে আলাপ করানোর ওর বিন্দুমাত্র ইচ্ছে নেই। এবার আমি তুরুপের শেষ তাস ফেললাম। বেশ কড়াভাবেই বললাম, দেখো সোনাই, আমি তোমাকে এমন কোনো অন্যায় কাজ করতে বলিনি যে তুমি রাজি হচ্ছ না। শেষবারের মতো বলছি, হয় রাজি হও, নয়তো ডাক্তার বিশ্বাসকে বলে তোমার এখানের কাজ আমি বন্ধ করিয়ে দেব। আমি জানতাম এই গরিব সাঁওতালদের কাছে হাসপাতালের এই সামান্য মাইনে কতটা জরুরি। এ এমন প্রস্তাব যাতে সোনাই না করতে পারবে না। উত্তর না দিয়ে গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল সোনাই। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি রাজি তো? এবার উপরে নিচে মাথা নাড়ল, রাজি। কবে নিয়ে যাবে আমায়? আজ সন্ধ্যায় চলুন। ঠিক আছে, কিন্তু শোনো, ওকে বলার দরকার নেই যে কাল আমি লুকিয়ে সব দেখেছি, কেমন? বলবে আমি তোমাদের কালচার নিয়ে আগ্রহী, তাই প্রশ্ন করতে চাই। যেমন আপনি বলেন। দিনের আলো পড়তে না পড়তেই সোনাই আমাকে নিয়ে গ্রামের দিকে চলল। ওর মুখ অস্বাভাবিক গম্ভীর। গ্রামের শুরুর দিকের বাড়িগুলো পেরিয়ে একেবারে শেষে বিরাট এক শিশু গাছের তলায় কুরন বইয়ের ঘর। অন্য ঘর থেকে এই ঘরটা একটু আলাদা। উপরে যথারীতি খাপড়ার চাল, কিন্তু বাড়ির দেওয়ালে উট, চিতাবাঘ, ময়ূর, কাঁটাচুয়া আর বিভিন্ন রং বেরঙের ফুলের ছবি সুন্দর করে আঁকা। সোনাই ঘরের সামনে গিয়ে চাপা গলায় ডাকল, দেউলা, এ দেউলা। একটা বছর দশেকের অদ্ভুত সুন্দর মেয়ে বেরিয়ে এলো। মেয়েটার একটা চোখের মণি কালো, অন্যটা ধূসর। সোনাইকে দেখে একগাল হেসেই আমাকে দেখতে পেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে সোনাইয়ের দিকে তাকালো। সোনাই জিজ্ঞেস করলো, মা কোথায়? বরকড়ি। চলেন, ঘরেই আছে। কুরন বইকে আজকে দেখে বেশ অবাকই হলাম। একেবারে সাদাসিধে আর 10টা সাঁওতাল বউয়ের থেকে কোনোভাবেই আলাদা করা সম্ভব না। কালকের সেই কুরন বই যেন অন্য কোনো মানুষ। আচ্ছা, কুরন বইয়ের আসল নাম তবে দেওলা। চোখ দুটো ক্লান্ত, শরীরে তেমন জোর নেই, তবুও দেওলা আমাদের হাসি মুখে আপ্যায়ন করে তক্তপোষে বসতে বলল। দেওলার মেয়ে 2টো ঘটিতে জল এনে দিল। ওর নাম জোনাকি। আমি অবশ্য ওদের মুখের ভাষা কিছুই বুঝতে পারছিলাম না, তবে এটা বুঝলাম দেওলা আমার প্রস্তাবে রাজি হয়েছে। দুজন মিলে চিন্তিত মুখে কি একটা আলোচনাও করছিল।
সোনাই আমার দিকে ফিরে বলল, আজ সকাল থেকে আরও একজন নিখোঁজ ডাক্তারবাবু। এই গ্রামে কার যে অভিশাপ লাগলেও। পুলিশে খবর দিচ্ছ না কেন? কত আর দুবো স্যার, পুলিশ তো আমাদের মানুষ বলেই মনে করে নাই, কুকুরের মতন তাড়ি দেয়। তবে উপায়? সেটাই তো স্যার, কেন এমনটা হচ্ছে সেটা জানার উপায় কিন্তু একটাই। কি উপায়? ও বাদ দেন স্যার, যা জানতে এসেছেন সেটা জিজ্ঞাসা করুন বরং। সোনাই আমাদের দুজনের মধ্যে ভাষান্তরিকের কাজ করল। আমার আর দেওলার মধ্যে যে কথা হলো তা এখানে হুবহু তুলে দিলাম। তোমার নাম দেওলা? হ্যাঁ বাবু। তোমার বর কি করে? উড়িষ্যার কোরাপুটে কাজ করে, কাপড়ের কারখানায়। 2-3 মাসে একবার বাড়ি আসে। আচ্ছা, তুমি কুরন বই হলে কি করে? কুরআন বই কেউ নিজের ইচ্ছে হয় না রে বাবু, উনি ঠিক করে দেন গ্রামের কুরআন বই কে হবে। কে ঠিক করেন? গ্রামের মোড়ল? আরে বাবু, মোড়লের সাধ্য আছে নাকি কুরআন বই ঠিক করবে? উনি করেন। এই বলে মাথায় জোর হাত ঠেকালো দেওলা। আমি বললাম, তাহলে কে ঠিক করেন? মারাঙ্গুরু? আমার এই কথার হালকা ঠাট্টাটা সোনাই বা দেওলা কারো কানে গেল না, বরং মুখ গম্ভীর করে দেওলা বলল, মারাঙ্গুরুর অনেক কাজ, তিনি আমাদের গ্রামের এই ছোট কাজটা করবেন কিনে। তবে কে করে? জুজুমা। এই তো, না চাইতেই কুরন বই আমার পাতা ফাঁদে পা দিয়েছে। এবার আসল কথায় আসা যাবে। আমি জিজ্ঞেস করলাম, এই জুজুমা কে? জুজুমা কথাটার মানে হচ্ছে ঠাকুরদা। আমাদের ই বন, ই গ্রাম, ই অঞ্চল যখন তৈরি হয়েছিল না, সব তৈরি করে মারাং বুড়ো জুজুমাকে বলেছিলেন, এবার তুমি সামলাও। কিন্তু জুজুমা তো বুড়া হয়েছেন, তিনি একা পারবেন কিনে। তাই তিনি একজন করে কুরআন বইকে বেছে নেন। গ্রামের প্রয়োজনে কুরআন বই জুজুমাকে ডেকে আনে। জুজুমা নিজে আসে না বাবু, তার ছায়াকে পাঠায়। সেই ছায়া কুরআন বইয়ের উপরে ভর করে সব সমস্যার সমাধান করিয়ে দেন। জুজুমা কুরআন বইকে বাছেন কেমন করে? একজন কুরআন বই মারা গেলে গ্রামে সবাই মিলে তার সারা গায়ে লাল তেল লাগিয়ে দেয়। তারপর নতুন সাদা কাপড়ে মুড়ে তাকে সুন্দর করে মাটিতে শুইয়ে রাখা হয়। দরজার সামনে রাখা হয় একটা চালের পাত্র, ওর সাথে একটা জলের পাত্র। জুজুমা ঘুরে এলে সবাই বুঝতে পারে, গোটা ঘর ঠান্ডা হয়ে যায়। কাশি শব্দ শোনা যায় বাবু, মোরাটো নড়তে থাকে। আসলে মরার পরেও আত্মার দেহের উপর মায়া থেকে যায় তো সেটা কাটাতে পারে না। জুজুমা তাকে জোর করে নিয়ে যায়। যাবার ঠিক আগে সেই মরা শেষবারের মতো উঠে বসে। তার গলা দিয়ে জুজুমা পরের কুরআন বইয়ের নাম বলেন, যেমন গতবার আমার নাম বলেছিলেন দেওলা। তারপর থেকে তুমিই কুরআন বই? কোথায়, অত সহজে সব হয় নাকি? নাম ঘোষণা হলে নতুন কুরআন বইকে ঘরের ভেতরে বন্দি থাকতে হয়, কারো মুখ দেখা যায় না, যতদিন না জুজুমা নিজে এসে তাকে দেখা দেন, তাকে কাজ করার অধিকার দেন। দেখা দিবার পর সে বাইরে এসে জানায় জুজুমা এসেছিলেন। তারপর থেকে সে গায়ের কুরআন বই হতে পারে। আচ্ছা, জুজুমাকে দেখতে কেমন? সেটা আমি বলতে পারবো নাই বাবু, ও বলা পাপ।
আর চাইলেই যে কেউ জুজুমাকে দেখতে পায় না। কুরআন বই বাদে 3 ধরনের মানুষ জুজুমাকে দেখতে পায়, যারা নিষ্পাপ, যারা পাপে, আর যারা পাগল। কাল রাতে আমি পুজো দেখতে এসেছিলাম, লুকিয়ে দেখেওছি। শেষ রাতে আমার ঘরের জানলায় কেউ এসেছিল। কে এসেছিল তবে? জুজুমা। প্রশ্ন শুনে সোনাইয়ের চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। ধীর গলায় দেওলাকে প্রশ্নটা করতেই তার চোখ মুখের ভাবের ভয়ানক পরিবর্তন হলো। একটু আগেই যে মুখে মৃদু হাসি খেলা করছিল তা পাল্টে গেল এক লহমায়। দেওলার চোখ দেখে মনে হলো গোটা বিশ্বের ক্রোধ যেন জ্বলন্ত অগ্নির মতো ঠিকরে বেরোচ্ছে সেই চোখ থেকে। অমন টকটকে লাল জ্বলন্ত চোখ পৃথিবীর কোনো প্রাণীর হয় বলে আমার জানা নেই। চিৎকার করে সে যা বলল তার অর্থ, খুব খারাপ করেছিস বাবু, খুব খুব খারাপ কাজ। গায়ের বাইরে কেউ জুজুমাকে দেখতে পায় না, কিন্তু জুজুমা সবাইকে দেখতে পায়। জুজুমা বুড়া হয়েছে, নিজে থেকে চলাফেরা করতে পারে না, কারো ঘরের ভিতরে ঢুকতে পারে না। কিন্তু যদি জোয়ান কোনো সারথি পায়, তুই এখনই পালা বাবু, তুই আর এ গায়ে আসিস না, তুই পালা, পালা, তুই পালা। আমি তবুও বসেছিলাম। দেওলা কোথা থেকে একটা লাঠি এনে কুকুর ভাগানোর মতো আমাদের যা যা করে ভাগাতে লাগলো। যখন বেরোচ্ছি পিছন থেকে তার গলা শুনতে পেলাম, আমি এই কথার অর্থ কিছুই বুঝলাম না। ভয়ানক এক অপরাধ বোধ হচ্ছিল। মনে হলো যে আদিম প্রাচীন সংস্কার আমার পাশেই গোপনে লালিত হচ্ছে, তার অংশমাত্র দেখে ফেলে আমি ঘোরতর মহাপাপ করেছি। আমরা পালালাম। কুটির গাছ, মুরগির দল, কুকুরদের ফেলে ঊর্ধ্বশ্বাসে আমরা পালালাম। যেন তীব্র বজ্রপাতে দিশেহারা দুটো জীব। কিভাবে সেই গ্রামের নানা গলির ভুল ভুলাইয়া পেরিয়ে হাসপাতালে এলাম আমার মনে নেই। দেওয়ালে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে সোনাই শুধু বলল, ডাক্তারবাবু, আমি তো আগেই বলেছিলাম আমি। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, কৌশিক মজুমদারের লেখা জুজুমা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। এরপর মাস 4 কেটে গেছে। জুজুমাকে ভুলেই গেছি প্রায়, কিন্তু সম্পূর্ণ অন্য একটা সমস্যা আমাদের হাসপাতালে এসে দেখা দিল। ডাক্তার বিশ্বাস হাসপাতালের কাজে রাঁচি গিয়েছিলেন। ফিরলেন বছর 8 একটা ফুটফুটে সুন্দর মেয়েকে নিয়ে। কি ব্যাপার ডাক্তার বিশ্বাস, বাচ্চাটা কে? আরে আমিও জানি না। রাঁচি পুলিশের সুপার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। মেয়েটিকে 2 মাস আগে রাঁচির এক বাড়িতে পরিত্যক্ত অবস্থায় নাকি পাওয়া যায়। বাঙালি মেয়ে, নাম পিয়ালি। মা মারা গেছে, বাবা আর একটা বিয়ে করে সংসার পেতেছে, মানে 3 কুলে আর কেউ নেই। তো একদিন ওর কান্না শুনে পাড়ার লোকে গিয়ে দেখে বদ্ধ ঘরে আটকানো, ঘরে আর কেউ নেই। কিন্তু ওর বাবা আর সৎমা? আজ অবধি কোনো পাত্তা পাওয়া যায়নি, যেন হাওয়ায় উবে গেছে। পুলিশ প্রথমে চাইল্ড কেয়ার হোমে দিয়েছিল, সেখানেই জানা যায় মেয়েটি ঠিক স্বাভাবিক না। চিকিৎসা অনেক রকম হয়েছে কিন্তু ফল হয়নি। এখন পুলিশ সুপার সোমনাথ ঝা আমাকে দায়িত্ব দিয়েছেন। এই নির্জন পরিবেশে মেয়েটার যদি কিছু উন্নতি হয়। আচ্ছা, এই স্বাভাবিক না বলতে ঠিক কিরকম? নানা রকম আজব আজব সব কথা বলে, ওই হ্যালুসিনেশন টাইপ। তবে কি? দেখো, আমি নিজে এসবে বিশ্বাস করি না, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। ও আজ অবধি যে অ্যাসাইলামে গেছে সব জায়গাতেই থেকে কেউ না কেউ হারিয়ে গেছে,
কিংবা অদ্ভুতভাবে মারা গেছে, তাই কোনো অ্যাসাইলাম আর ওকে রাখতে চাইছে না। এই সোমনাথ ঝা আমার স্কুলের বন্ধু, ও পার্সোনালি আমায় বলেছে একটু টেক কেয়ার করতে। এবার ওর অনুরোধ ফেলা মুশকিল, আর আমিও ব্যাপারটা ইন্টারেস্টেড। দেখি না একটু স্টাডি করে। আমাদের নার্স সুলতা মান্ডি আর আমার ওপর দায়িত্ব পড়ল পিয়ালিকে প্রাইমারি স্টাডি করে ডাক্তারকে রিপোর্ট দেবার। সোনাইকেও থাকতে বলা হয়েছিল, কিন্তু জানি না কেন ও শত অনুরোধেও মেয়েটার ধারে কাছে যেতে রাজি হলো না। পিয়ালির সম্পত্তি বলতে তুলো ওঠা একটা লাল পুতুল, ওটাকেই সে সারাক্ষণ বুকের কাছে জড়িয়ে থাকে। হাসপাতালের একেবারে শেষ ঘরটাতে পিয়ালির একা থাকার ব্যবস্থা করা হলো। আমরা দরজায় লাগানো কাঁচ দিয়ে ওর ওপর নজর রাখতাম। ওর মতো শান্ত মেয়ে হয় না, কথা প্রায় বলেই না, খেতে দিলে খেয়ে নেয়। মাঝে মাঝে ড্রয়িং খাতায় ছবি আঁকে। পিয়ালির বুকের কাছে লাল ন্যাকড়ার ফালি জড়ানো রবারের মেয়ে পুতুলটার নাম বাহামণি। পুতুলের ডান চোখ উপড়ানো, বাঁ হাতটা কাঁধের কাছ থেকে নেই। যেখানে চুল থাকার কথা সেখানে মাথা ভরা পেনের হিজিবিজি, আর এদিক ওদিক ঝুলছে দু একটা সোনালি চিকচিকে সুতো। পিয়ালি যেখানেই যাক একে সঙ্গে নিয়ে যাওয়া চাই। একদিন ও যখন ঘুমিয়ে পড়েছে, চুপি চুপি ওর ড্রয়িং খাতা নিয়ে উল্টে পাল্টে দেখলাম। শুধু কয়েকটা হিজিবিজি ছবি, তবে সে ছবি কোনো মানুষের বলে মনে হয় না। আচমকা দেখলে কোনো প্রাগৈতিহাসিক বানর জাতীয় প্রাণী বলে ভ্রম হয়। তলায় গোটা গোটা অক্ষরে লেখা জুজুমা। ভুলে যাওয়া দুঃস্বপ্নের মতোই নামটা আবার ফিরে এসেছে, তাও এমন একজনের কাছ থেকে যার থেকে শুনবো বলে কোনো আশাই করিনি। ঠিক করলাম পিয়ালিকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি সুলতাকে ডেকে বললাম, পিয়ালিকে একটু ঘুম থেকে ওঠাও তো, ওর সঙ্গে কয়েকটা কথা বলবো। এই জুজুমার ব্যাপারটা কিছুতেই মাথা থেকে নামানো যাচ্ছে না। কাঁচা ঘুম ভেঙে উঠে পিয়ালি আমায় দেখে ভুরু কোঁচকালো। আমিও পিয়ালিকে কিছু বুঝতে দিলাম না। খুব স্বাভাবিক মুখ করেই প্রশ্ন করলাম, তোমাদের বাড়ি কোথায় পিয়ালি? রাঁচিতে। তোমার বাবা কি করেন? বাবা বই পড়ে। আর চাকরি করে। জুজুমা কে? একটা বুড়ো মতন লোক। তোমার সঙ্গে জুজুমার দেখা হলো কোথায়? ক্যাম্পিং থেকে ফিরে। কোথায় গেছিলে ক্যাম্পিংয়ে? সেই যে বাবা আর মামুনি আমাকে নিয়ে গিয়েছিল ঝোড়ার ধারে, আমরা তাঁবুর মধ্যে রাত কাটালাম সেখানে। কোন ঝোড়া? পিচ ঝোড়া। এবার আমার চমকানোর পালা। এই ঝোড়াই তো বয়ে যাচ্ছে অ্যাসাইলাম থেকে সামান্য দূরে গ্রামের পাশ দিয়ে। এখানে অনেকেই শহর থেকে ক্যাম্পিং করতে আসে। পিয়ালি কি তবে সত্যি কথাই বলছে? জুজুমা কোথায় থাকে? দেওয়ালের ভেতর থাকে। তোমার বাবা আর মা কোথায় পিয়ালি? আমার মা তো মরে গেছে, নতুন মাকে আমি মামুনি ডাকি। ওরা কোথায়? কেন, আমাদের বাড়িতেই আছে। পুলিশ গোটা বাড়ি খুঁজেছে পিয়ালি, বাবা আর মামুনি নেই। তুমি একটু চিন্তা করে দেখো কি হয়েছিল বাবা আর মামুনির। জুজুমা ওদের ভালো করে দিয়েছে। কেমন করে করলো? একদিন মামুনির পোষা টিয়া পাখি মিঠু ও মরে গেল, জিমিও মরে গেল। কে যেন ওর গলা কামড়ে ছিঁড়ে নিয়েছিল। মামুনির টবে ফুল গাছগুলো মরে যেতে শুরু করলো। তখন মামুনি বলল, এই মেয়েটা ডাইনি, ওকে তাড়িয়ে দাও। বাবা আর মামুনির খুব ঝগড়া হলো। একদিন বাবা অফিসে গেল, মামুনি আমাকে খুব মারলো, গরম খুন্তি দিয়ে ছাকা দিল। ডাইনি অপয়া, আমার ফরমাস খেয়ে নিল একেবারে জানলি। মিঠুটাকেও তুই মারলি। বাবা ফেরার পর আমি বাবাকে বললাম, তোমরা আমার বাজে বাবা মা, তোমরা আমাকে একটু ভালোবাসো না, জুজুমা তোমাদেরকে মারবে। সে শুনে বাবা বলল, জুজুমাকে? আমার বন্ধু। শুনে কিছু না বলে মুখ গোমড়া করে বসে রইল। কয়েকদিন বাদে বসার ঘরে বাবা বই পড়ছিল, আমি সামনে বসে বাহামণিকে নিয়ে খেলছিলাম। হঠাৎ বইটা ফেলে বাবা আমায় জোরে জোরে ঝাঁকাতে লাগলো আর বলতে লাগলো, বলে আমায় খুব মারলো।
মামুনিটা বাজে, বাবাও ওর সাথে থেকে থেকে বাজে হয়ে যাচ্ছিল, তাই জুজুমা ওদের ভালো করে দিয়েছে, ওরা আর আমাকে মারে না। আমি আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু পিয়ালির চোখ আবার ঘুমে ঢলে আসে। সুলতা বলল, আজকের মতো ছেড়ে দিন স্যার, হাজার হোক বাচ্চা মেয়ে তো, কাল না হয় আবার। হ্যাঁ ঠিক আছে, একবার ডাক্তার বিশ্বাসের সঙ্গে কনসাল্ট করে নি বরং। ওকে স্যার। আর স্যার আর একটা কথা। হ্যাঁ বলো। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এই মেয়েটা হাসপাতালে আসার পর থেকে রাতের কনসার্ট একেবারে থেমে গেছে। গাড়িতে চেপে পরদিন ভোরেই রাঁচির দিকে রওনা হলাম। অনিচ্ছা সত্ত্বেও ডাক্তার বিশ্বাস রাজি হয়েছেন। তিনি নিজে তার বন্ধু অফিসার সোমনাথ ঝায়ের সঙ্গে কথাও বলেছেন। পুলিশ স্টেশনে পৌঁছে দেখলাম মিস্টার ঝা বেশ খানিকক্ষণ আমার অপেক্ষাতেই ছিলেন। আমাকে দেখে একগাল হেসে বললেন, আরে আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? ভদ্রলোক ঝরঝরে বাংলা বলেন, যদিও তাতে সামান্য পশ্চিমী টান রয়ে গেছে। না, গাড়িতেই এলাম তো, শুধু রাস্তা কয়েক জায়গায় বেশ খারাপ। আরে আর বলবেন না। তারপর কি খাবেন বলুন? খাওয়ার কথা পরে হবে ঝা সাহেব, আগে যে কাজে এসেছি সেই ব্যাপারে একটু কথা বলিনি। ও হ্যাঁ হ্যাঁ, ডক্টর বিশ্বাস আমায় বলেছেন ওই পিয়ালি নামের মেয়েটার ব্যাপারটা তো। বলুন কি জানতে চান? আমি নোটবুকে পয়েন্ট করে লিখে এনেছিলাম, পকেট থেকে সেটা বার করে এক এক করে প্রশ্ন করলাম। আচ্ছা, পিয়ালিকে কিভাবে পাওয়া গেল? পিয়ালিদের বাড়ি কাঁখের কাছে পত্রাতু ভ্যালিতে। ওদের বাড়ির আশেপাশে খুব বেশি বাড়ি নেই। বাবা আর সৎ মায়ের সঙ্গেই থাকতো। ওর বাবা রাঁচির এক প্রাইভেট ফার্মে কাজ করে। 3 দিন ফোনে না পেয়ে ওরা বাড়িতে লোক পাঠায়, দেখে গোটা বাড়িতে শুধু পিয়ালি আছে। ওরাই আমাদের খবর দিয়ে রেস্কিউ করে। আর ওর বাবা মা? ডক্টর বিশ্বাস তোমাকে বলেননি? ওর বাবা মা তো পুরো উবে গেছে, খোঁজ চলছে, যাবে আর কোথায়। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল, পুলিশ দরজা ভাঙলো কেন? মানে তালা ভাঙলেই তো হতো। দরজা ভাঙতে হলো কারণ দরজায় বাইরে থেকে তালা মারা ছিল না। তার মানে ভিতরের দিক থেকে বন্ধ ছিল? হ্যাঁ, না তাহলে তো সেটা পিয়ালি খুলে দিতে পারতো। এখানে একটা পেঁয়াজ আছে। পুলিশ বহুবার ঠেলেও দরজা কিছুতেই খুলতে পারেনি। পিয়ালিকেও পুলিশ বারবার অনুরোধ করে, সে শুধু বলতে থাকে, তোমরা চলে যাও, দরজা খুলবেন না। তখন পুলিশ বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলে, কিন্তু ভেঙে যা দেখে তার কোনো মানে হয় না। কি দেখে? দরজার ভিতরের দিকে ছিটকিনি খোলা, কোনো তালাও লাগানো নেই। সোজা কথা, দরজা ভিতর দিক থেকেও বন্ধ ছিল না। তাহলে খুলছিল না কেন? গড নোস। সে বাড়ি একবার যাওয়া যায়? কি করবেন গিয়ে? দেখুন, এমনিতে যেতে কোনো সমস্যা নেই, ক্রাইম সিন নয় যখন, কিন্তু আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোনো ক্লু পাইনি। আপনি কি স্পেসিফিক কিছু খুঁজতে যাচ্ছেন নাকি? না সেরকম কিছু না, আমি শুধু ওই বাড়ির দেওয়ালটা দেখতে যাচ্ছি। এই অদ্ভুত অনুরোধে মিস্টার ঝায়ের ভ্রু দুটো এক মুহূর্তে কুঁচকে গেল। ডাক্তার বিশ্বাসের রেফারেন্স না থাকলে আমাকে হয়তো ভাগিয়েই দিতেন। খানিক কি যেন ভেবে বললেন, ঠিক আছে, আমি একজন কনস্টেবলকে পাঠিয়ে দিচ্ছি, ও আপনাকে নিয়ে যাবে। ইনফ্যাক্ট সেদিন ওই গেছিল দরজা ভাঙতে। মিস্টার ঝা বেল বাজাতেই বিরাট চেহারার এক কনস্টেবল এসে স্যালুট ঠুকে দাঁড়ালো। ইন্সপেক্টর আমাকে বললেন, আচ্ছা, এর নাম বনওয়ারিলাল চৌবে, ওই আপনাকে নিয়ে যাবে। বনওয়ারি, ডাক্তার সাহেবকে পিয়ালির বাড়িতে নিয়ে যাও। पर सर वहाँ तो कोई नहीं है। আমি জানি, যেটা বলছি সেটা করো, বেশি ভেবো না। जो हुकुम साहब, चलिए सर। আমাদের হাসপাতালের গাড়ি চড়েই যাওয়া হলো। এই বনওয়ারি কথা বলে টুথপেস্টের মতো, চাপ দিলে অল্প অল্প কথা বেরোয়। झा साहब ने बोला कि दरवाजा अंदर से खुला था, फिर भी तुम लोग खोल क्यों नहीं पाए? पता नहीं साहब। तुम्हें ये देख के हैरानी नहीं हुआ? हुआ तो था, पर हम अनपढ़ आदमी हैं, हमें थोड़ी ही कुछ पता है साहब। जब अंदर घुसा तो अंदर कौन था? कोई नहीं साहब, सिर्फ वो लड़की चिल्ला रही थी और रो रो के अनाप शनाप बक रही थी। पागल है बिल्कुल। क्या बक रही थी? बोल रही थी कि तुम लोग चले जाओ, नहीं तो जुम्मा तुम्हें खा लेगा। ये जुम्मा कहा था या जुजुमा? वैसा ही कुछ होगा, याद नहीं। अच्छा, तुम्हें पता है उसका पापा और सौतेला मम्मी के साथ उनका रिश्ता कैसा था? ठीक नहीं था साहब,
पापा तो अच्छे थे, पर मम्मी उसे मारती थी, बहुत मारती थी। उनके शरीर पे मारने का निशान भी था। नया या पुराना? नया। আরও খানিক বাদে গাড়ি এসে এক নির্জন রাস্তার ধারে থামল। রাস্তা থেকে কিছুটা পায়ে হাঁটা পথ বেয়ে একটা একতলা বাংলো টাইপ বাড়ি। বাড়ির সামনে ছোট বারান্দা, কিছু জংলা গাছ ইতিউতি গজিয়ে আছে। গাড়ি থেকে নেমে বুঝলাম এদিকটায় ভ্যাপসা গরম পড়েছে। এতক্ষণ গাড়ির ভিতরে এসির জন্য বুঝতে পারিনি। সামনের দরজায় নতুন কপাট লাগানো, তাতে তালা দিয়ে পুলিশ সিল করে গেছে। বনওয়ারি সেই সিল ভেঙে দরজা খুলে আমাকে বলল, যাইয়ে আন্দর যাইয়ে। ঘরে ঢুকতেই একটা তীব্র আষ্টে গন্ধে দম বন্ধ হয়ে এলো। অনেকদিন ঘর বন্ধ থাকলে একটা চাপা সোঁতা মতো গন্ধ আসে ঠিকই, কিন্তু এ গন্ধ সেরকম না, বরং তীব্র, ঝিম ধরানো। ঘরের ভেতরটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মতোই সাজানো। এক কোণে একটা পাখির খাঁচা ঝুলছে, ফুলের টবের ফুল জল না পেয়ে মারা গেছে। দেওয়ালে একটা কুকুরের ছবি, কোঁকড়া লোম স্প্যানিয়েল। ছবির তলায় লেখা, উই মিস ইউ জিমি। বইয়ের র্যাকে বেশ কয়েক মাসের ধুলো। র্যাক দেখে বোঝা যায় পিয়ালির বাবা রীতিমতো সিরিয়াস পড়াশোনা করতেন। টেবিলের ওপর পুরনো চামড়ায় বাঁধানো একটা বই দেখে হাতে তুলে নিলাম। বইটার নাম প্রাচীন সাঁওতালি দেবতা ও অপদেবতা, লেখক নিহার রঞ্জন দত্ত মজুমদার। আলগোছে উল্টাতে উল্টাতে একটা পাতায় নজর আটকে গেল। এখানে একটা বুকমার্ক গোঁজা, কয়েকটা লাইনে লাল কালিতে আন্ডারলাইন করা আছে। তাতে লেখা, এই আদিম জনজাতি নানা অপদেবতায় বিশ্বাস করে। তাহাদের নাম ভিন্ন, রূপও ভিন্ন প্রকার, তবে ইহাদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন অপদেবতাকে ইহারা যুযুমা বলিয়া ডাকে। যুযুমা অর্থে পিতামহ। কেহ বিপদে পড়িলেই উনি সেই স্থানে উপস্থিত হন, তবে সভ্য দুনিয়ায় ইনি বিশেষ আসেন না। আসিলেও দেওয়াল, ছাদ, কুঠুরিতে লুকাইয়া সকল কিছু দেখিতে থাকেন। সাঁওতালদের মতে ইহার ক্রোধ ভয়ানক। কেহ তাহার অপছন্দের কিছু ঘটাইলে তিনি তাহাদের সর্বনাশ করেন। পিয়ালির বাবা যুযুমাকে নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু কেন? পিয়ালির মুখে শুনে, নাকি তিনি নিজেও কিছু অনুভব করেছিলেন? এই ঘরগুলো এমন অস্বাভাবিক ঠান্ডা কেন? একটা শিরশিরে ভাব হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে। পায়ে পায়ে বসার ঘর পেরিয়ে শোবার ঘরে ঢুকলাম। ঘর একেবারে সাজানো গোছানো। খাটের নিচে ঘরে পড়ার চুটি 2 জোড়া, আলনায় কাপড় চোপড় পাট পাট করে সাজানো, যেন এইমাত্র কেউ আসবে। এভাবে কেউ চলে যায় নাকি? তখনই চোখে পড়ল সেই অদ্ভুত আলকাত্রার মতো পদার্থটা, কঠিন আর তরলের মাঝামাঝি। শোবার ঘরে খাটের মাথার কাছে ছড়িয়ে আছে। যে আষ্টে গন্ধটা গোটা বাড়িতে ছড়িয়েছিল, সেটা এখন এতটাই তীব্র যে মাথা ঘোরাচ্ছে রীতিমতো। বনওয়ারিলাল, সে ঘরে ছুটে এলো। क्या हुआ डॉक्टर साहब? আমি সেই অদ্ভুত বস্তুটার দিকে আঙুল দেখিয়ে বললাম, ये क्या है बनवारी? अरे बाप, ये अभी भी इधर ही है। বনওয়ারির কথায় যা জানা গেল, যেদিন তারা দরজা ভেঙে ঢুকেছিল সেদিন থেকে এ জিনিস এখানে পড়ে আছে। এত দুর্গন্ধ আর এমন আঠালো যে কেউ পরিষ্কার করতে রাজি হয়নি। ফরেন্সিকের জন্য সামান্য যা নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাতে কাজের কাজ হয়নি কিছুই। এই জায়গায় বনওয়ারি একটা অদ্ভুত তথ্য দিল। পিয়ালির বাবা মা দুজনের মোবাইলই নাকি শোবার ঘরে ছিল। আজকালকার দিনে কেউ যে মোবাইল ফেলে পালায়, সেটা বনওয়ারির ধারণার বাইরে। ফলে পুলিশের বিশ্বাস দুজনে কোনো ঘোরতর অপরাধ করে গা ঢাকা দিয়েছে। তবে অপরাধটা কি সেটা জানা যায়নি। আশা করা যাচ্ছে শিগগিরই জানা যাবে। পাশের ঘরটাই পিয়ালির শোবার ঘর। মাঝে ছোট একটা খাট, খাটে রকমারি সফট টয়, প্যান্ডা আর টেডি বিয়ার। একদিকের ছোট টেবিল দেখে বোঝা যায় এখানে পড়াশোনা করত পিয়ালি। অন্যদিকে দেওয়াল আলমারি। পিয়ালির কথা মতো এই ঘরের দেওয়ালেই যুযুমার থাকার কথা।
আমি চারদিক চেয়ে খুঁজতে লাগলাম, কিচ্ছু নেই। তাহলে কি একেবারে বুনো হাঁসের পিছনে তাড়া করে মিথ্যেই এত দূর এলাম? ভাবতে ভাবতেই দেওয়াল আলমারিটা খুললাম। আলমারির ভিতর হ্যাঙ্গারে পিয়ালির জামা, ফ্রক সারি সারি সাজানো, কিন্তু তার পিছনে দেওয়ালে অজস্র তীক্ষ্ণ নখের আঁচড়ের দাগের মতো দাগ। সে দাগ এতই গভীর যে দেওয়ালের চলকা উঠে গেছে জায়গায় জায়গায়। দেখে মনে হয় কেউ যেন ইস্পাত কঠিন নখ দিয়ে আঁচড়ে দেওয়াল ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে। শুধু তার চেহারার ছাপটুকু দেওয়ালে রয়ে গেছে। আচমকা দেখলে কোনো আদিম মানুষের দেহের ছাপ বলে ভ্রম হয়। ছোট কুঁজো দেহ, পা দুটো বাঁকা, দুদিকে দুহাত দেহের তুলনায় অস্বাভাবিক লম্বা, ঠিক যেন একজন বৃদ্ধ মানুষ। পিয়ালি মিথ্যে বলেনি, এই ঘরের দেওয়ালেই জুজুমা থাকতো। কিন্তু এখন সে কোথায়? হাসপাতালে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। ভেতরে ঢোকার আগেই সদর দরজায় দেখি হাসপাতালের কর্মচারীরা ভিড় করে আছে। সেই ভিড়ের মধ্যে ডাক্তার বিশ্বাসকেও দেখতে পেলাম। সবার মুখে বেশ একটা উদ্বেগের ছাপ। আমাকে দেখতে পেয়ে ডাক্তার বিশ্বাস প্রায় দৌড়ে এগিয়ে এলেন। তোমার অপেক্ষাই করছিলাম, এসো এসো, ভেতরে এসো। কেন, কি হয়েছে? সব বলছি, এসো তো আগে, আমার পেছন পেছন এসো। নিজের চেম্বারে না ঢুকে ডাক্তার সোজা এগিয়ে যেতে লাগলেন ফিমেল ওয়ার্ডের দিকে। ওদিকে আবার কি হলো? ওয়ার্ডে ঢুকে চমকে গেলাম। রোগিণীদের কেউ বিছানায় শুয়ে নেই, সবাই একেবারে চুপ করে বসে স্থির দৃষ্টিতে একটা বেডের দিকে তাকিয়ে আছে। এই বেড অ্যালিসের, সেই মেয়েটা যে রোজ রাতের কনসার্ট শুরু করে, কিন্তু এখন সে একেবারে নিশ্চুপ। অ্যালিস বিছানায় শুয়ে আছে, কিন্তু এ কেমন শুয়ে থাকা? তার দু হাত আর দুই পা মুচড়ে উল্টো দিকে বাঁকানো, ঠিক যেন একটা টেবিলের চারটে পায়া। ডান হাতটা ব্যান্ডেজে বাঁধা, তবু সেখান থেকে গলগলিয়ে রক্ত বেরিয়ে বেড ভিজিয়ে দিচ্ছে। শুধু মাথাটা সোজা। অ্যালিসের মুখে অদ্ভুত একটা হাসি। এই প্রথমবার আমি ওকে হাসতে দেখছি। খোলা চোখ, অপলক দৃষ্টিতে সে তাকিয়ে আছে ছাদের দিকে। মরে কাঠ হয়ে গেছে অ্যালিস। ছাদে খুব হালকা জলছাপের মতো একটা ছাপ। মন দিয়ে দেখলে একটা বৃদ্ধ মানুষের অবয়ব বলে বোধ হয়। এই অবয়ব আমি চিনি। এখন আমি জানি জুজুমা কোথায় আছে। সুলতা এর মধ্যেই কখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। তার হাত বুকের ক্রসে। আপনি চলে যাওয়ার পরপরই এই অবস্থা। সকালে সবাই ঘুমোচ্ছিল, যেমন ঘুমায়, কিন্তু তারই মধ্যে গলার আওয়াজ পেয়ে আমি এসে দেখলাম অ্যালিস জেগে আছে। শুধু জেগে নেই, সোজা ছাদের দিকে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। কি বলছিল? আজ সকাল থেকে অ্যালিস বলে চলেছিল, ওই দেখো, ওই যে দেয়ালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? ও বলছে আমার চামড়াটা খুব সুন্দর, ওর পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তোমরা? এমন চললো খানিকক্ষণ। বিকেল হতে না হতে ছাদের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। বলেই চললো, না থেমে এক টানা। আমি ডাক্তার বিশ্বাসকে ডেকে নিয়ে এলাম। উনি কড়া ডোজের ঘুমের ওষুধ দিলেন, কিন্তু লাভ কিছুই হলো না। ঠিক যখন সন্ধে হব অ্যালিসের কান্না হঠাৎ বন্ধ হয়ে গেল। খানিক সব চুপ, আর তারপর বলে সুলতা চুপ করে গেল।
আমি দেখলাম ওর সারা কপালে মুখে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। একবার যেন শিউরে উঠল। আমি ওকে একটু সামলে নেবার সময় দিলাম। তারপর বললাম, ভয় পেও না সুলতা, বলো, আমার জানা দরকার। অদ্ভুত একটা হাসি হাসতে শুরু করলো অ্যালিস। কোনো জীবন্ত মানুষ যে অমন বিকটভাবে হাসতে পারে আমার জানা ছিল না স্যার। সেই হাসি শুনে বাকি পেশেন্টরাও ভয়ে সিঁটিয়ে গেল। তারপরে চোয়ালটা ঝুলে পড়লো অ্যালিসের, চামড়া ফাটতে লাগলো পট পট করে। অ্যালিস নিজের ডান হাতের চামড়া মাংস কামড়ে কামড়ে খুবলে নিতে শুরু করলো। তখন ওর গায়ে এত জোর যে আমরা 4 জন মিলে ওকে আটকে রাখতে পারি না। অতি কষ্টে ওকে বেডের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলা গেল। দেখলাম সেই অবস্থাতেই ওর হাত পা সব উল্টো দিকে বেঁকে যাচ্ছে, সঙ্গে সারা গায়ে লাল লাল ছোপ ছোপ দাগ ফুটে উঠল। ছোপগুলো থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। গোটা ঘর ভরে গেছে পচা গন্ধে। অ্যালিস কিন্তু হেসেই চলেছে এক নাগাড়ে। হাসতে হাসতে ওর ঘাড়টা মটকে গেল। এখনো দেখুন স্যার, মুখে হাসি লেগেই রয়েছে। এই দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না। ভাবলাম পুলিশে ফোন করি। ডাক্তার বিশ্বাস বললেন, এতে পুলিশ কি করবে, বরং এলে হ্যারাসমেন্টের অ্যাক্সেস। কথাটা নেহাত মিথ্যে নয়। সেই দোমড়ানো মোচড়ানো দেহটাকেই কোনো মতে গির্জার পিছনের বাগানে কবর দেওয়া হলো। ডাক্তার বাইবেল থেকে পড়লেন, I am the resurrection and the life. The one who believes in me will live even though they die. সেই রাতে প্রথমবার আমি ভয় পেলাম। অ্যালিসের এমন ভয়ানক মৃত্যু দেখে ঘুম আসছিল না। খানিক বিছানায় ছটফট করে শেষে বাইরে গিয়ে দাঁড়ালাম। সেদিনও পূর্ণিমা, বাইরে ফুটফুটে জ্যোৎস্না। আমার কোয়ার্টার থেকে হাসপাতালের একদিকের দেওয়াল স্পষ্ট দেখা যায়। এদিকটাতেই ফিমেল ওয়ার্ড আর সলিটারি সেল। আচমকা একটা জানলা হাট করে খুলে গেল। আর তারপর যা হলো তা ভাবতে গেলে এখনো আমার গলা শুকিয়ে আসে। জানলায় মোটা লোহার গরাদ, তবু কি আশ্চর্য উপায়ে তা গুলে বেরিয়ে এলো সাদা পোশাক পরা একটা বাচ্চা মেয়ের দেহ। ঘাটটা অদ্ভুত কোণে বাঁকানো, সরসর করে 4 পায়ে সে মাকড়সার মতো উঠতে লাগলো দেওয়াল বেয়ে। কিছুটা যায়, থামে, কান পেতে কিছু শোনার চেষ্টা করে, আবার চলতে থাকে। এই গতি ধীর মন্থর। এক একটা জানলার সামনে যাচ্ছে আর উঁকি মেরে কি যেন দেখছে। প্রথমে হাসপাতালের দোতলা, সেখান থেকে গোটা উইংটা হামাগুড়ি দিয়ে সে চলে গেল গির্জার দিকে। হাসপাতাল আর গির্জার মধ্যে ফুট 10 দূরত্ব। মেয়েটা লাফ মারল। আমি প্রায় চেঁচিয়ে উঠতে গিয়েও চুপ করে গেলাম। ঠিক একটা বানরের মতো 4 হাত পায়ে গির্জার বিরাট গথিক চূড়াটায় গিয়ে নামলো সে। তারপর মিলিয়ে গেল চোখের সামনে থেকে। ভয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ কেমন অবশ হয়ে গেছিল। কতক্ষণ কেটে গেছে আমি জানি না। দেখলাম একইভাবে সে ফিরে আসছে। এবারের গতি অসম্ভব দ্রুত। গির্জা থেকে লাফ দিয়ে প্রায় সাপের মতো কিলবিল করতে করতে সে ঢুকে পড়ল খোলা জানলা দিয়ে। তারপরেই জানলা বন্ধ হয়ে গেল। আমি বুঝলাম আমার তেড়ে জ্বর এসেছে। কোনো মতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আর হাসপাতালে যাইনি, ঘরেই ছিলাম। প্যারাসিটামল খেয়ে জ্বর একটু কমেছে। চা আর টোস্ট বানিয়ে খাচ্ছি।
এমন সময় দরজায় কেউ নক করলো। খুলে দেখি সুলতা। আরে সুলতা, কি ব্যাপার? হাসপাতালে আবার কি হলো? কিছু না স্যার, একটা কথা বলতে এসেছিলাম। ভিতরে এসো। কি হয়েছে? ভিতরে ঢুকে খানিক দোনমনো করে সুলতা বলল, স্যার আপনি ডাক্তার বিশ্বাসের সঙ্গে কথা বলে আমার অন্য কোনো হাসপাতালে ব্যবস্থা করে দিন না। এখানে থাকলে আমি বাঁচব না, অ্যালিসের মতো আমি মরে যাব। সে কি? কেউ কি তোমার সঙ্গে বাজে ব্যবহার করেছে নাকি? করলে আমায় বলো। না স্যার, এই জায়গায় অভিশাপ লেগেছে। এখানে থাকলে আমরা কেউ বাঁচব না, কেউ না। পরশু রাতের ঘটনা। ফিমেল ওয়ার্ডে ডিউটি দিতে দিতে শেষ রাতে চোখটা লেগে এসেছিল। ঠিক এমন সময় ঠান্ডা একটা কাঁপুনিতে ঘুম ভেঙে গেল। ঠিক তখনই শব্দটা শুনতে পেলাম আমি। দেওয়ালের ভিতর থেকে আওয়াজটা আসছে। একটা ঘন তরল পদার্থ অল্প জায়গা দিয়ে বয়ে গেলে যেমন গলগল করে আওয়াজ হয়, অনেকটা তেমন, কিন্তু অনেক বেশি চাপা। প্রথমে কিছু দেখতে পেলাম না, তারপর আবছা অন্ধকারে তাকিয়ে মনে হলো একটা জেলির মতো পদার্থ যেন তার বিরাট সব পা বের করে দেওয়ালের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি নিঃশ্বাস বন্ধ করে ঠাই বসে রইলাম যতক্ষণ না সেই অদ্ভুত জিনিসটা আমার ঘরের দেওয়াল বেয়ে ছাদে উঠল। তারপর ছাদ বেয়ে পাশের ঘরের দিকে পাড়ি দিলাম। পাশের ঘরে ডাক্তার বিশ্বাসের চেম্বার। আমি কান পেতে রইলাম ও ঘর থেকে কোনো শব্দ আসে কিনা, কিন্তু এলো না। আর তারপরের দিনই অ্যালিসের এই ঘটনা। ডাক্তার বিশ্বাস কিছুতেই আমাদের কথা মানতে রাজি হলেন না। ও তোমাদের মনের ভ্রম। তোমরা আগে থেকে একটা কিছু ভেবে নিচ্ছ আর সেটাকেই দেখতে পাচ্ছ। এমনটা হয়, ইংরেজিতে একেই তো হ্যালুসিনেশন বলে। কিন্তু হাসপাতালে যে জুজুমা এসেছে তা নিয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ নেই। কুরন বই বলেছিল জুজুমা নিজে নিজে কোনো ঘরের ভিতরে যেতে পারে না, সারথি লাগে। পিয়ালি সেই সারথি। পিয়ালি জুজুমাকে নিজের বাড়ি নিয়ে গেছিল আর পিয়ালি ওকে এই হাসপাতালে ঢুকিয়েছে। এই মেয়েকে এখানে রাখা মানে নিজেদের বিপদ ডেকে আনা। সাধে কি অন্য কেউ একে নিজেদের কাছে রাখতে চায়নি? সেই রাতেই একসঙ্গে আরও 3 জন পেশেন্ট মারা গেল, 2 জন পুরুষ আর 1 জন মহিলা, জর্জ, হ্যারি আর এলিজাবেথ। জর্জ আর এলিজাবেথকে দেখলে মনে হবে পরম শান্তিতে ঘুমোচ্ছে। মুখে অদ্ভুত একটা হাসি, গোটা দেহ রক্তশূন্য। হ্যারিও প্রথমে সেইভাবেই মারা গেছিল। মারা যাওয়ার খানিক বাদে তার চোখ দুটো খুলে যায়। চোখের মনি নেই, যতটুকু দেখা যাচ্ছে তা ফ্যাক ফ্যাকে সাদা। 3 জনের মৃত্যুর সঙ্গে অ্যালিসের মৃত্যুর একটাই মিল, সবার গায়ে সেই গোল গোল লাল লাল ছাপে ভরা। সিম্পল হার্ট ফেলিয়ার। কিন্তু স্যার পরপরই এইরকম মৃত্যু, ব্যাপারটা কি এতটাই কাকতালীয়? তাহলে কি তুমি বলতে চাইছো ওই বাচ্চা মেয়েটার জন্যই হাসপাতালে এমনটা হচ্ছে? তুমি একটা ইয়াং সায়েন্টিফিক মাইন্ড বলে আমি জানতাম। এসব সুপারস্টিশন তোমার মধ্যে ঢুকলো কিভাবে? না না, আমি সেটা বলছি না, কিন্তু 2 দিনে 4টে মৃত্যু। একবার পুলিশকে খবর দিয়ে যদি... নো, দ্য পুলিশ হ্যাজ নাথিং টু ডু অন মাই প্রেমাইসেস। এখানে আমি যা ভালো বুঝবো তাই হবে সুদীপ্ত। আর কাদের মৃত্যুর কথা বলছো তুমি? এরা অনেক আগেই মারা যেত, ট্রেনের তলায় চাপা পড়ে, না খেতে পেয়ে কিংবা নানা রোগে ভুগে। আমি এদের নতুন জীবন দিয়েছি। যে কটা দিন ওরা বেঁচেছে, দ্যাট ইজ দেয়ার এক্সটেন্ডেড লাইফ। দে আর অল ডেড মেন ওয়াকিং। এদের জন্য আমি হাসপাতালে পুলিশ ঢোকাবো? আর ইউ ইনসেন? ডাক্তার বিশ্বাসের এই রূপ আমি আগে দেখিনি। জানি না এই কারণেই আগের ডাক্তাররা পালিয়েছিল কিনা। আমি আর কথা বাড়ালাম না, ঠিক করলাম যাই হয়ে যাক আর একবার কুরন বইয়ের কাছে যাব,
যদি কেউ জুজুমাকে ঠেকাতে পারে তবে সেটা ওই কুরন বই। গোটা হাসপাতালে খুঁজেও সোনাইকে পাওয়া গেল না। গ্রামের যে কজন কাজে আসে তাদের কেউ আজকে আসেনি। নার্সরাও আর কেউ থাকতে রাজি হচ্ছে না। সূর্য পাটে বসতেই প্রায় লুকিয়ে সাঁওতাল গ্রামের দিকে পা বাড়ালাম। ডাক্তার বিশ্বাস শম্ভু আর উদয়কে নিয়ে সেই কোন ভোরে শিকারে গেছেন। এক হিসাবে ভালোই হলো, মুখোমুখি হলে নানা জবাবদিহি করতে হতো। গ্রামে ঢুকতেই দেখলাম আজ কোনো অজ্ঞাত কারণে গোটা গ্রাম কেমন ছমছম করছে। রাস্তা জনশূন্য, দু একটা কুকুর অকারণেই বেজায় চেঁচাচ্ছে। আমি শুরুতেই কুরন বইয়ের কুটিরের দিকে যাবার সাহস করলাম না। গ্রামে কিছু একটা হয়েছে ভেবে প্রথমে সোনাইয়ের ঘরেই গেলাম। গিয়ে দেখি সোনাই তার খাপড়ার ঘরের সামনে গোঁজ মেরে বসে আছে, মুখ থমথম করছে। আমাকে দেখে চমকে উঠে দাঁড়ালো, ওর দু চোখে জল। কি হয়েছে সোনাই? আপনি আমাকে ক্ষমা করে দেন ডাক্তারবাবু, আমি বুঝিনি, আমি ভুল করেছি ডাক্তারবাবু। কি ভুল করেছো? হাসপাতালের পেশেন্টদের মৃত্যুর জন্য এক অর্থে আমি দায়ী। কি ভুলভাল বকছো? তুমি তো ধারে কাছে ছিলে না, তুমি কি করে দায়ী হবে? ডাক্তারবাবু, আপনি শুধু জুজুমার নামটুকু শুনেছেন, আপনি জানেন না জুজুমা কতটা ভয়ানক। আমি সোনাইয়ের দুই কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে তোমার? সোনাই, আমাকে বলো। ডাক্তার সাহেব, শুনে নিন, জুজুমা কোনো ভালো দেবতা নয়, অপদেবতা। যুগ যুগ ধরে জুজুমাকে খারাপ কাজে লাগানো হয়। ধরুন কারুর সঙ্গে আপনার শত্রুতা আছে, আপনি জুজুমাকে লেলিয়ে দেন, সে পৃথিবীর যেখানেই থাক জুজুমা তার চরম ক্ষতি করে আসবে। আমাদের গ্রামে বেশ কয়েক মাস ধরে মানুষজন নিখোঁজ হয়ে যাচ্ছিল, তাও স্বাভাবিক মানুষরা নয়, প্রত্যেকে কিছু না কিছু অস্বাভাবিক ব্যাপার ছিল। হাদুর যেমন দুটো কান ছিল বিরাট বড়, জিতু সব কটা দাঁত বাইরে বার করা, ওই চেঙ্গা নাক বাসির মতন টিকে আলো। সাঁওতালদের মধ্যে এমন দেখা যায় নাই জানেন, এরা সবাই একে একে হারিয়ে গেল। জঙ্গলে গেছিল আর কেউ ফিরে নাই। ওদের বাড়ির লোক ভাবতো যে আজ ফিরবে, কাল ফিরবে, কিন্তু আর ফিরলেও নাই। প্রথম ভেবেছিলাম যে শহরে কোনো কাজে গেছে, তারপর একদিনে চেঙ্গার রক্ত মাখা জুতো আর জঙ্গলে পাওয়া গেল। সে কি, তোমরা পুলিশে গেলে না কেন? গেছিলাম সাহেব, পুলিশ আমাদেরকে কুকুরের মতন ভাগিয়ে দিল জানেন। কুরন বই বলল একটাই উপায়, জুজুমাকে এই কাজে লাগানো। কিন্তু জুজুমার কোনো দেহ নাই, ওকে প্রথমে একটা দেহ দিতে হবে। ও সেই দেহের ভিতরে ভর করে, সেই দেহই হবে তার সারথি। সেই দেহতে ভর করে জুজুমার খোঁজ চলতে থাকে। জুজুমাকে কেউ দেখতে পায় না, বড় জোর তার ছায়াটা দেখতে পায়। সে ছায়া লড়ে চড়ে, ওটা দেখলে বোঝা যায় জুজুমা এসেছে। জুজুমা একদিকে গোয়েন্দা, আবার অন্যদিকে শিকারিও বটে। প্রথমে অপরাধীকে ধরে, তারপর নিজেই তাকে শাস্তি দেয়। কিন্তু কাজ শেষ হলে প্রথমে সেই দেহের মালিকের আত্মাকে খেয়ে জুজুমা নিজের খিদা মিটায়। একটা ভয়ানক সম্ভাবনার কথা মনে পাকিয়ে পাকিয়ে উঠছিল, কিন্তু বলার সাহস হচ্ছিল না। সোনাই যেন আমার মনের কথা বুঝতে পেরেই বলল, হ্যাঁ স্যার, আমি পাপটা করেছি। বাচ্চাটা বাপ মায়ের সঙ্গে ক্যাম্পিংয়ে এসেছিল, প্রথমে আমারই নজরে পড়ে, আর তখনই বুদ্ধিটা আমার মাথাতে আসে। রাতে তাঁবুতে 3 জনকে অজ্ঞান করে বাচ্চাটাকে আমাদের গ্রামে নিয়ে যায়। কুরন বই মন্ত্র পড়ে জুজুমাকে ওর সঙ্গে জুড়ে দেয়। আমি সেই রাতে আবার মেয়েটাকে ওদের তাঁবুতে রেখে আসি। দাঁড়াও, অজ্ঞান করলে কি করে? ক্লোরোফর্ম, হাসপাতালের স্টোরের চাবি আমার কাছে থাকে তো স্যার, ভুলে গেলেন? তাই এতদিন বাদে সেই মেয়েকে আবার হাসপাতালে দেখে আমি সত্যি চমকে গেছিলাম স্যার। চমকানোর কি আছে, ওকে তো আমরাই নিয়ে এসেছি। জুজুমার ইচ্ছা ছাড়া জুজুমাকে এক পা নড়ানো অসম্ভব। ও কিছুর একটা গন্ধ পায়ে এই হাসপাতালে এসেছে।
জুজুমা না কুকুরের থেকেও শক্তিশালী। কিন্তু হাসপাতালে সব রোগী মারা যাচ্ছে কেন? আপনি জুজুমার জন্মকথা জানেন নাই, তাই এমন বলছেন? জুজুমা আগে অন্য সব দেবতাদের সঙ্গে ছিলেন জানেন। জুজুমার বাবা ছিলেন কিতুনবঙ্গা। একবার রাগ করে কিতুনবঙ্গা জুজুমার মাকে ছেড়ে চলে যান। শোকে মা পাগল হয়ে গেল। জুজুমা নাকি মায়ের কষ্ট থেকে সইতে না পেরে নিজের হাতে তার মাকে খুন করে। মাকে খুন করার পরে মারাংবুরুর অভিশাপে জুজুমা অপদেবতায় পরিণত হয়। সেই থেকে উন্মাদ দেখলেই তিনি তাদের মুক্তি দিয়ে দেন। তুমি বলতে চাও পিয়ালির মধ্যে জুজুমা ভর করে ওকে দিয়ে এসব করাচ্ছে? না স্যার, একটা ভুল হচ্ছে। পিয়ালির মধ্যে জুজুমা ভর করেছিল ঠিকই, কিন্তু এতদিনেও পিয়ালিকে সম্পূর্ণ গ্রাস করেছে। কাজ শেষ হলেই শেষ করে ফেলবে পিয়ালি জুজুমা। শোনাই, তুমি এখনই আমাকে কুরন বইয়ের কাছে নিয়ে চলো। জুজুমাকে ঠেকাতেই হবে। অসম্ভব স্যার, হাত থেকে তীর বেড়াই গেলে কি আর ফেরত আনা যায়? আর যেও কোনো লাভ নাই, ও দেখা করবেন নাই। ও ডাক্তারবাবু, একটা কথা বলা হয় না, ও জোনাকিকেও আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। আমার এক লহমায় মনে পড়ে গেল সেই সুন্দর মুখের মেয়েটার কথা। অদ্ভুত সুন্দরী, যেন কোনো দেব শিশু। আর যার একটা চোখের মনি কালো, অন্যটা ধূসর। তবে কি একেও জুজুমা? স্যার, আপনি হাসপাতালে ফিরে যান, যা হবার ওখানেই হচ্ছে। অন্ধকার রাস্তায় টর্চ জ্বালিয়ে ফিরছি। গোটা পরিবেশ কেমন যেন ভুতুরে সিনেমার মতো লাগছে। সাঁওতাল গ্রাম নিস্তব্ধ। রাত চড়া পাখিরা তীব্র স্বরে ডাকছে। ঝোপে ঝাড়ে ঝিঝি পোকার ডানা নাড়ানোর ঝিরঝির শব্দ। আমি আপ্রাণ গোটা ঘটনাটা মনে মনে সাজিয়ে নেবার চেষ্টা চালাচ্ছিলাম। জুজুমার জ্বর সারানো, পিয়ালির মধ্যে জুজুমার ভর, পিয়ালির বাবা মায়ের গায়েব হয়ে যাওয়া, পিয়ালিরই হাসপাতালে আসা, হাসপাতালে রোগীর মৃত্যু, দেওয়ালে সেই অদ্ভুত জলছাপ। প্রায় সব কিছুরই উত্তর পাচ্ছি, শুধু তিনটে ব্যাপার ছাড়া। জঙ্গলে হারিয়ে যাওয়া মানুষরা কোথায়? পিয়ালির বাড়ির সেই কালো আলকাতরার মতো জিনিসটা কি? আর যে প্রশ্নটা আগে জাগেনি, এখন জাগছে, আমার আগের ডাক্তাররা পালিয়ে গেছিল কেন? কেন যেন মনে হচ্ছে এই সব উত্তর একজনের কাছেই আছে, ডাক্তার বেঞ্জামিন সুশীল বিশ্বাস। দ্রুত পায়ে হাসপাতালে ঢুকেই সুলতার সঙ্গে দেখা। আমাকে হাঁপাতে দেখে সুলতা জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? ডাক্তার বিশ্বাস কোথায়? উনি তো জঙ্গলে শিকারে গেছিলেন, একটু আগেই ফিরলেন। নিজের রুমেই আছেন, বলেছেন কারোর সঙ্গে এখন দেখা করবেন না। আর পিয়ালি? নিজের ঘরেই তো থাকার কথা। তুমি সরো দেখি, আমাকে ডাক্তার বিশ্বাসের সঙ্গে দেখা করতেই হবে বলে সুলতাকে প্রায় ঠেলে আমি ডাক্তার বিশ্বাসের চেম্বারে ঢুকলাম। ঢুকতেই বড় চেম্বার। যতবার এসেছি এই ঘরেই এসেছি। এখন এই ঘরে কেউ নেই, কিন্তু ঘরের পাশের দিকে যে দরজাটা সর্বদা বন্ধ থাকে সেটা আধ খোলা। ওই ঘরটা ডাক্তারের মাউন্টিং কাম স্টাফিং রুম। শিকার করা পশুদের মাথা এই ঘরে স্টাফ করা হয়। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকতেই ফরমালিনের একটা তীব্র গন্ধ এসে আমায় আচ্ছন্ন করে দিল। একটা জোরালো টেবিল ল্যাম্প চলছে, আর ঘরে মৃদু নীলচে সাদা আলো নেচে বেড়াচ্ছে। দেওয়ালের একদিকে গাঢ় লাল পর্দা, এই আলোতে কালো দেখাচ্ছে। ডাক্তার পিছনে ফিরে কিছু একটা করছিলেন। আওয়াজ শুনে চমকে ফিরে তাকালেন। ডাক্তারের দুই হাতের গ্লাভস রক্তে মাখামাখি। বেশ কর্কশ স্বরেই ডাক্তার বিশ্বাস জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তুমি এই ঘরে, তাও উইদাউট পারমিশন? আপনাকে একটা ব্যাপার জানানো দরকার। আপনি মানুন না মানুন, জুজুমা আছে, আমাদের এই হাসপাতালেই আছে। তাই নাকি? কোথায়? পিয়ালি। হ্যাঁ, কি হয়েছে পিয়ালির? পিয়ালি জুজুমা। চৌধুরী, শহর থেকে এত দূরে এসে এতদিন থাকাতে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি বরং কিছুদিন দেশের বাড়ি থেকে ঘুরে আসো, কিংবা তেমন হলে এখানেই ভর্তি হয়ে যাও। তোমার চিকিৎসা আমি করব। যত সব পাগলের মতো কথা। নাও গেট লস্ট। আমি এখন ব্যস্ত, আমার সময় নষ্ট করো না। এমন অপমানিত আমি জীবনে হইনি। ঠিক করলাম কাল সকালেই চলে যাব,
কিন্তু দরজার দিকে ঘোরার আগেই ঘরের এক কোণে একটা আয়নার দিকে আমার চোখ পড়ল। আয়নাটা এমন করে রাখা যাতে ডাক্তারের সামনের টেবিলটা স্পষ্ট দেখা যায়, কিন্তু টেবিলে রক্ত মাখামাখি। ওটা কি? একটা মাথা, মানুষের সদ্য কাটা মাথা। মাথার উস্কো খুস্কো চুলগুলো জট পাকিয়ে রয়েছে। এই চুল আমি বাতাসে উড়তে দেখেছি। চিবুকের কাছে ওই লাল তিলটাও আমার চেনা। কোনো অদ্ভুত উপায়ে সেই কাটা মুন্ডুটার চোখ দুটো খুলে রাখার ব্যবস্থা হয়েছে। একটা মণি কালো আর অন্যটা ধূসর। অজান্তেই আমি চিৎকার করে উঠলাম। ডাক্তার বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে একটা বেল টিপলেন। কোথা থেকে দুই প্রেতাত্মার মতো তার দুই ষণ্ডা সাগরেত শম্ভু আর উদয় এসে আমাকে চাপটে ধরল। আমি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ওই দুজনের হাত যেন লোহার বেড়ি হয়ে আমার নড়াচড়া বন্ধ করে দিয়েছে। খানিক নিষ্ফল হাত পা ছুঁড়ে আমি ক্ষান্ত দিতে বাধ্য হলাম। কি করব বলো? হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। কেউ ডাক টিকিট জমায়, কেউ কয়েন জমায়, আর আমি জমাই মাথা। হেড হান্টিং অনেক পুরনো প্রথা চৌধুরী, জানো নিশ্চয়ই। এর একটা নেশা আছে। প্রথমে পশুদের মাথায় সংগ্রহ করতাম, বুঝলে। সরকারি সব আইন করে বন্ধ করে দেওয়ায় বোর হয়ে গেলাম। এদিকে বনের পশুও কমতে লাগলো। তখন আমার মাথায় একটা আইডিয়া এলো। এই যে সাঁওতালরা, এরা তো নৃতাত্ত্বিকদের দারুণ আগ্রহের বিষয়। কেমন হয় যদি আমি এদের মধ্যে যারা একটু অন্যরকম, মানে যাদের কিছু না কিছু অ্যাবারেশন আছে, তাদের মাথা নিজের কালেকশনে রাখি? যেই ভাবা সেই কাজ। অবশ্য শম্ভু আর উদয় না থাকলে আমার একার দ্বারা এই কাজ সম্ভব হতো না। প্রথম দিকে একটু কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। তোমার আগের ডাক্তাররা জেনে গিয়েছিল, তাই তাদেরও। তোমাকে বলেছিলাম না, মনে হচ্ছে তুমি টিকে যাবে, কারণ তোমার কৌতূহল ওদের চেয়ে অনেক কম ছিল। ভালোই তো ছিলে, এমন করতেই বা গেলে কেন? যাই হোক, শেষবারের মতো দেখে নাও আজকের পর থেকে কোথায় তোমার স্থান হবে। বলেই দেওয়ালের সেই লাল পর্দাটা সরিয়ে দিলেন ডাক্তার। হেসে বললেন, ফিল ইয়োরসেলফ লাকি। এমন কালেকশন দেখার সৌভাগ্য খুব কম লোকেরই হয় চৌধুরী। দেখলাম পর্দার পিছনে বিরাট একটা কাঠের র্যাক, তাতে থরে থরে বয়াম সাজানো, আর প্রতিটা বয়ামে ফরমালিনে চোবানো এক একটা কাটা মাথা। কারো কান দুটো খাড়া খাড়া, কারো নাক বাঁশির মতো টিকালো, আর একজনের দাঁতগুলো সব বাইরে বার করা। ডাক্তার বিশ্বাস ওই মাথাটার দিকে আঙুল দেখিয়ে বললেন, একে জোগাড় করতে তো বিন্দু মাত্র পরিশ্রমও করতে হয়নি। এক রাতে হাসপাতালের বাইরে থেকে উঁকি ঝুঁকি মারছিল। শম্ভু আর উদয় চোর ভেবে আমার কাছে ধরে আনে। দেখলাম না চাইতেই শিকার জালে ধরা দিয়েছে। আরে, একে সেই পূর্ণিমার রাতে আমার জানলার বাইরে দেখেছিলাম। এর নামই তবে জিতু। হয়তো সে রাতে কুরন বইয়ের পুজো থেকে ফেরার সময় এ আমার পিছু নিয়েছিল। বোঝেনি তার দাম একে জীবন দিয়ে দিতে হবে। এবার ডাক্তার একটা ধারালো স্ক্যালপেল হাতে নিয়ে নাচাতে নাচাতে আমার দিকে এগিয়ে এলেন। তোমাকে বেশি কষ্ট দেব না, জাস্ট একটা লং কাট, ব্যাস। খানিক ব্লাড লস হবে, তুমি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে মরে যাবে। তারপর যা করার আমরা করব। তুমিও এই আলমারিতেই এদের সঙ্গে স্থান পাবে। আই থিঙ্ক ইটস অ্যান অনার ফর ইউ চৌধুরী। আর তোমার তো তিন কুলে কেউ নেই বললে, তাই খোঁজ করার লোকও নেই। কি বলো? শম্ভু আমার চুল ধরে মাথাটা পিছনে নিতেই টুটিটা ডাক্তারের স্ক্যালপেলের সামনে একেবারে উন্মুক্ত হয়ে গেল। সব শেষ। এখন শুধু সময়ের অপেক্ষা।
স্ক্যালপেলটা আমার গলা থেকে ইঞ্চিখানেক দূরে। হঠাৎ ডাক্তার বেশ চমকে উঠে থেমে গেলেন, উদয়ের দিকে তাকিয়ে বললেন, পিয়ালি এ ঘরে এলো কিভাবে? ওর ঘরের দরজা তো বন্ধ ছিল। ততক্ষণে সেই দেওয়ালের র্যাক পিয়ালির চোখে পড়েছে। জুজুমাকে যে কাজে লাগানো হয়েছিল এতদিনে জুজুমা তাতে সফল হয়েছে। সে তার অভীষ্ট খুঁজে পেয়েছে। কেউ না দেখলেও আমি স্পষ্ট দেখতে পেলাম পিয়ালির চোখের মণির রং বদলাচ্ছে দ্রুত। প্রথমে কালো থেকে বাদামি হয়ে শেষে টকটকে লাল। অদ্ভুত পুরুষালী গলায় পিয়ালি বলল, ওকে ছেড়ে দে। এ গলা আমার চেনা। সেই রাতে কুরন বইয়ের উপরে যে ভর করেছিল তার অবিকল একই রকম গলা ছিল। এই গলা শুনে ডাক্তার আর তার সঙ্গীরাও একটু ঘাবড়ে গেল, কিন্তু আমায় ছাড়ল না। ছেড়ে দে বলছি। পিয়ালির চিৎকার গোটা হাসপাতালের নিস্তব্ধতাকে খান খান করে বিভৎস এক অনুরণনে বাজতে লাগলো। অবাক হয়ে দেখলাম ওর দেহটা আধা আধি দুই টুকরো হয়ে যাচ্ছে। হাড় ভাঙার মটমট শব্দ করে কচি আঙুলগুলো পিছন দিকে বেঁকে গেল। চামড়ার ঠিক তলা থেকে বিরাট আঁকা এক কেঁচোর মতো কি একটা বাড়তে বাড়তে হাতের চামড়া ফাটিয়ে শেষ অবধি যেটা বেরিয়ে এলো তা পৃথিবীর কোনো প্রাণীর অঙ্গ হতে পারে না। দেখলাম 6টা কোঁচকানো রুক্ষ আঙুল কিলবিল করছে। তাদের ডগায় ধারালো বাঁকানো নখ। চারদিক ছিটকে পড়ছে কালচে লাল রক্ত। পিয়ালি একটানা চিৎকার করছে, কিন্তু সে চিৎকারে কোনো মানুষের আওয়াজ নেই, বরং এ যেন সদ্য নরক থেকে উঠে আসা কোনো শয়তানের গলার ঘর ঘরে স্বর। গম্ভীর, শ্লেষা জড়ানো, পাশবিক। ডাক্তার বিশ্বাসও ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিলেন। তার হাত থেকে স্ক্যালপেল পড়ে গেছে। তিনি ফিস ফিস করে বললেন, পিয়ালি। উত্তরে ফটাস আওয়াজ করে পিয়ালির চোয়ালটা খুলে মাটিতে পড়ে গেল। ছোট ছোট সুন্দর দাঁতগুলো মেঝেতে ঝরে পড়ল যেন একরাশ চালের দানা। বদলে তার রক্তাক্ত ফুলে ওঠা মাড়ি ফুঁড়ে জেগে উঠল ইস্পাতের ছুরির মতো ধারালো শত শত তীক্ষ্ণ দাঁত। তখন পিয়ালির নাক, কান, চোখের কোনা দিয়ে রক্তের ধারা বয়ে সারা গা ভিজিয়ে দিচ্ছে। একগাদা মোটা নীলচে শিরা নেচে বেড়াচ্ছে ওর সুন্দর মুখখানিতে। সারা শরীরে ডুমো ডুমো বুদবুদ হয়ে চামড়া ফুলে উঠে ফেটে গিয়ে একসময় গোটা চামড়াটাই সাপের খোলসের মতো খসে পড়ল। ঘর জুড়ে ছিটকে পড়তে লাগলো পিয়ালির কুচো কুচো মাংসের টুকরো। ভিতর থেকে যে জীবটা বেরিয়ে এলো তার বাঁকানো মেরুদণ্ডের শক্ত কাঁটা, তার হলদে টিউমারের মতো ক্ষুধার্ত দুই চোখে ক্রোধের আগুন ঠিকরে বেরোচ্ছে। চোখের মনি টকটকে লাল, চেরা। প্রাণীটা নেকড়ের মতো চার পায়ে দাঁড়ালো। হাঁটুর হাড়গুলো বাইরের দিকে ফেটে হাঁটুর জয়েন্টগুলো উল্টে গেছে ততক্ষণে। শেষ একবার গা ঝাড়া দিতেই পিয়ালির খুলির পিছনের অংশটা পাকা ফলের মতো গড়িয়ে পড়ল। তারপরে সে হাঁ করল। দুই গাল ভাগ হয়ে গেল সমান দুটো অংশে। সেই হাঁ বাড়তে বাড়তে গোটা মানুষ সমান হয়ে গেল। মনে হলো প্রাণীটার গোটা দেহই যেন একটা বিরাট হাঁ হয়ে গিলে খেতে আসছে। সেই হাঁয়ের চারিদিকে মুখ থেকে এক তীব্র আষ্টে গন্ধে গোটা ঘর ভরে গেছে। এই গন্ধ আমি পিয়ালির বাড়িতেও পেয়েছিলাম। হাঁয়ের ভিতর থেকে বেরোচ্ছে গলগলে এক শব্দ, আর তারপরে এই মুখের গহ্বর থেকে যেটা বেরিয়ে এলো সেটাকে জিভই বলতে হয় হয়তো, কিন্তু সেই জিভ একটা নয়, অসংখ্য। আর প্রতিটা জিভে অক্টোপাসের চোষকের মতো চোষক লাগানো, আর প্রতিটা চোষক আবার তালে তালে সংকুচিত প্রসারিত হচ্ছে, যেন কোনো জীবন্ত প্রাণী জিভের গা থেকে গড়িয়ে পড়ছে কালচে সবুজ লালা।
এই দৃশ্য দেখে ডাক্তার বিশ্বাস এতটাই স্তম্ভিত হয়ে গেছিলেন যে একেবারে পুতুলের মতো স্থির দাঁড়িয়ে রইলেন। শম্ভু আর উদয় বিপদ বুঝে আমায় ছেড়ে দৌড়ে পালাতে যেতেই সেই চোষকওয়ালা জিভের দুটো দুইজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তারপর গামছা যেভাবে নিংড়োয় ঠিক সেভাবে মুচড়োতে লাগলো ওদের দেহ। দুই মুচড়েই দুজনের ভবলীলা সাঙ্গ হলো। শুনছি প্রবল ভয় পেলে নাকি মানুষের বিচার বুদ্ধি লোপ পায়। দেখলাম ডাক্তার বিশ্বাস এক পা করে জুজুমার দিকে এগিয়ে আসছেন। জুজুমার হাঁ আরো বড় হচ্ছে। অবাক বিস্ময়ে ডাক্তার শুধু বললেন, আরে এ তো আসলে। উত্তরে প্রাণীটা ডাক্তারের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর ডাক্তারকে আর দেখতে পেলাম না। গোটা ঘর জুড়ে শুধু মাংস চিবানো কচমচ আর হাড় ভাঙার মোটাস মোটাস শব্দ। আমি পালাতে চেয়েও পারছি না। কে যেন অলিক মন্ত্র বলে আমার স্ট্যাচু বানিয়ে ফেলেছে। সেই অদ্ভুত প্রাণীটা তার সুরের মতো জিভ দিয়ে এক একটা বয়াম তুলে ছুঁড়ে ছুঁড়ে মাটিতে ফেলে ভাঙছে। গড়গড় শব্দ বাড়ছে। এবার আবার সেই বমি করার মতো আওয়াজ। জুজুমার হাঁ থেকে বেরিয়ে আসছে কালো আলকাতরার মতো আষ্টে গন্ধযুক্ত এক সান্দ্র তরল। এখন আমি জানি এটা কি। পিয়ালির বাবা মায়ের মতো ডাক্তার বিশ্বাসকেও জুজুমা শুধরে দিয়েছে। জুজুমা নিজের জন্য কিছু রাখে না, সব উগরে দেয়, সব উগরে দেয়, সব উগরে দেয়, সব উগরে দেয় বলেছিল কুরন বই। আমার দিকে ভ্রুক্ষেপ না করে বিরাট আকায় সেই জুজুমা টুলতে টুলতে ঘরের বাইরে চলে গেল। জুজুমা পিয়ালিকে খেয়ে নিয়েছে। এবার তার অন্য সারথি লাগবে। আমি যখন ঘরের ভিতরে এইসব লিখছি, বাইরে হাসপাতালে ভয়ানক চিৎকার চেঁচামেচি চলছিল। এই মুহূর্তে সব চুপ। খুব যদি ভুল না করি তবে গোয়েন্দা তার শিকার শেষ করেছে। বাকি আছি শুধু আমি। জানি না আমাকে মারার পর জুজুমা কাকে নিজের সারথি হিসেবে বেছে নেবে। এই ডায়েরির পাঠককে নয়তো। বাইরে একটা কাশির আওয়াজ শুনতে পাচ্ছি। আমার আর রেহাই নেই। জুজুমা জুজুমা ডাকছে। ডাক্তার সুদীপ্ত চৌধুরীর ডায়েরি এখানেই শেষ। সব প্রশ্নেরই উত্তর পেলাম, শুধু এটা বুঝলাম না তিনি নিজে কেমন করে জুজুমাকে দেখতে পেলেন। তিনি পাপী না নিষ্পাপ, নাকি শেষ মুহূর্তে বদ্ধ পাগল হয়ে গেছিলেন? আমি তাহলে এতক্ষণ যা পড়লাম সবই কি পাগলের প্রলাপ? এই জার্নালের সত্য মিথ্যে নিরূপণ করা আমার কাজ নয়, আমার সাধ্যতেও নেই। শুধু এটুকু জানাই, জার্নালের শেষ পাতাগুলো আর উল্টানো যাচ্ছে না। অদ্ভুত একটা কালো কালি আঠার মতো পাতাগুলোকে জুড়ে রেখেছে। সে কালিতে ভয়ানক আঁশটে গন্ধ। আমি হাত বুলিয়ে দেখেছি, সেই আশ্চর্য কালিটা এখনো পুরো শুকোয়নি, কেমন তলতলে জেলির মতো, কিন্তু আঙুলে লাগছে না বা ভিজিয়ে দিচ্ছে না। এই জার্নালটা সযত্নে আমার লাইব্রেরি রুমে রাখা আছে। কেউ আমাদের বাড়ি এলে তাকে এই জার্নাল দেখাতেও পারি। তবে ওই ঘরটাকে খুব শিগগির মেরামত করতে হবে। কয়েকদিন ধরেই দেখছি রাতের বেলা ঘরের ভেতর থেকে কেমন একটা গড় গড় আওয়াজ শোনা যায়। গোটা ঘরের দেওয়াল জুড়ে একটা বিরাট কালো জলছাপ মতো দেখা দিয়েছে। আচমকা দেখলে একটা বুড়ো মানুষ বলে ভ্রম হয়।
এখনকার মতো গপ্প মিরে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।